চলুন কথা না বাড়িয়ে আমরা সেই অডিও ক্লিপে চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অফুরন্ত ভালোবাসা। আমাদের একটা জেনারেশনকে এবং বর্তমান জেনারেশনকেও একটা অসাধারণ একটা অনুভূতি দেওয়ার জন্য, যেটা দীর্ঘ কয়েক বছর যাবৎ আপনি করে আসতেছেন। আমাদের লাইফের অন্যতম একটা পার্ট আপনার ভূত এফএম থেকে শুরু করে এখন আমাদের food.com এবং আপনি অবভিয়াসলি। তো রাসেল ভাই, দীর্ঘ দিন থেকেই হচ্ছে আপনার সাথে কানেক্ট। যখন হচ্ছে প্রথম ভূত এফএম শুনতাম, আমাদের বাটন ফোন দিয়ে আমরা অনেক টেক্সট করতাম আপনাকে, কিন্তু কখনো কোনো রেসপন্স, লাখো লাখো মানুষের ভিতর হয়তো রেসপন্স করতে পারেন নাই বা মেসেজ চোখে পড়ে নাই, কারণ তখন আমাদের একটা ড্রিম ছিল যে আমাদের এসএমএসটা অ্যাটলিস্ট রাসেল ভাই পড়বে। এটা একটা স্বপ্নের মতো ছিল আমাদের। এখনও রাসেল ভাই, প্রত্যাশা করছি এই ভয়েসটি আপনার কাছে পৌঁছবে এবং আমার ঘটনাটি আপনি প্রচার করবেন। এবং আমার ইচ্ছা আছে আমি স্টুডিওতে এসে আপনার সাথে ঘটনা শেয়ার করব। আমার বেশ কয়েকটি ঘটনা আছে, তবে আজকে একটা ঘটনা যেটা বলতে চাই, এটা হচ্ছে আমার দাদাবাড়ি এলাকার ঘটনা। শুরু করার আগে রাসেল ভাই, আমি সংক্ষেপে আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে রেজওয়ান হাওলাদার। আমি বর্তমানে ঢাকার বনশ্রীতে আছি, বসবাস করছি। এবং আমার দাদাবাড়ি এলাকা হচ্ছে পিরোজপুরের কাউখালী থানাতে, এবং আমার জন্ম, বেড়ে ওঠা এবং পরবর্তীতে আমাদের বাড়ি হচ্ছে খুলনাতে। যাক রাসেল ভাই, আমি হচ্ছে ঘটনায় চলে যাই। ঘটনাটা আজ থেকে প্রায় 15 থেকে 16 বছর আগে। তখন হচ্ছে ইচ্ছে কোনো একটা অকেশনে আমরা গ্রামে গিয়েছিলাম, আমার দাদা বাড়ি খুলনা থেকে। এবং একই টাইমে ঢাকা থেকে আমার চাচাতো ভাই ইকবাল ভাই, ওনারা গিয়েছিলেন। আমরা একসাথে ছিলাম, অনেক সুন্দর সময় কাটতেছিল আমাদের। তো আমরা সাধারণত আমাদের একটা ভালো পরিচিতি আছে গ্রামে এবং আশেপাশে যারা আছেন আমাদের কাজিন, মানে আমাদের গ্রামের। সাধারণত আমরা গ্রামে খুব কম যাই, এবং আমাদের চাচারা যারা আছেন আমাদের বয়সে অনেকে আছেন যারা আমাদের চাচা হন, তো মোটামুটি আমাদেরকে অনেক ভালোবাসেন। আমরা সবসময় একসাথে গেলে একসাথে হই। এবং একটা দিন আমরা প্ল্যান করি যে ওইটা সম্ভবত কালী পূজা ছিল একটা দিনে। ওই দিনটাতে আমরা যেহেতু গ্রাম, এটা হচ্ছে কাউখালীর নীলতি চিরাপাড়া এই সাইডটাতে আমার দাদার বাড়ি, এক্স্যাক্ট লোকেশনটা আমি বলছি না। তো আমরা সবাই প্ল্যান করি যে আজকে আমরা রাত্রে হচ্ছে অনেক মজা করব সবাই মিলে, এবং আমরা পূজা মণ্ডপগুলোতে ঘুরতে যাব। সাধারণত ওই অঞ্চলে বা এলাকার মানুষজন নর্মালি হচ্ছে দেখা যাচ্ছে যে এগুলা হয়, যারা থাকে ইয়াং জেনারেশন ওনারা ঘুরতে যান। তখন আমরা হচ্ছে প্রায় দেখা যাচ্ছে যে আমাদের 15 থেকে 16 জনের একটা ব্যাচ হয়, মানে সব মিলিয়ে আমি, আমার চাচাতো ভাই এবং এলাকার অন্য যারা আছেন। স্বজন নামে একজন আমাদের কাকা হয়, মানে আমাদের এলাকারই, কিন্তু এটা আমাদের বয়সী এবং আমাদের থেকে একটু সিনিয়র, মোটামুটি এরকম আর কি, যেটা হয় আর কি দীর্ঘদিন পর গ্রামে গেলে। তো আমরা নর্মালি হচ্ছে সবাই একসাথে হই, এবং আমরা হেঁটে হেঁটে আমরা হচ্ছে একটা জায়গা থেকে, এটা হচ্ছে আমার দাদা বাড়ির ঠিক একটা ব্রিজ আছে, পোল বলে এটাকে, খালের উপরে অঞ্চলে পোল বলে। ওখান থেকে আমরা রওনা হই আপনার মধ্য নীলতি থেকে খালের পাশ ধরে আমরা কাউখালীর দিকে যেতে থাকি। কাউখালী হচ্ছে বড় বাজার। তো আমরা খালের পাশ থেকে হচ্ছে যেতে যেতে যাচ্ছি, এবং এখানে অনেক জায়গায় হচ্ছে আপনার বিভিন্ন হিন্দু পাড়া আছে, এবং ওইখানে হচ্ছে আপনার ঘোষ বলে বা আরও যেগুলো আর কি থাকে নর্মালি, আমার ঠিক এক্স্যাক্টলি কোনিয়া মনে নাই। বাট যখন আমরা যাই প্রত্যেকটা পূজা মণ্ডপ ভিজিট করি, আনন্দ উৎসব মুখর পরিবেশ ছিল। আমাদের এখান থেকে অনেক মজা মাস্তি করা হয়, কারণ যেহেতু সবাই এলাকার পরিচিত, আমরা যাই, আমাদেরকে সেভাবে অনেকে আপ্যায়ন করে, অনেক আদর যত্ন করে, অনেক স্নেহ করে। যেহেতু এটা একটা
সামাজিক অনুষ্ঠান, এবং সবাই নর্মালি যারা আমাদের সাথে ছিল সবাই পরিচিতি ছিল। তো ঘটনাটা হচ্ছে আমরা যখন আসি, আমরা আসার সময় দেখা যাচ্ছে আমরা 15 জন 16 জন ছিলাম ম্যাক্সিমাম। তো যখন আমরা হচ্ছে একদম লাস্ট মন্দিরটা ভিজিট করে আসি, এর ভিতরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু খেয়েছি, অনেক বাড়ির থেকে বা অনেক পুজো মণ্ডপ থেকে আমরা গেলে আমাদেরকে আপ্যায়ন করা হয়েছে। আমরা নর্মালি ওখান থেকে আসার সময় রাসেল ভাই এলাকাটা এবার একটু আমি বর্ণনা দিই, কারণ ঘটনার পুরা বিষয়বস্তুটা বোঝার জন্য একটু বর্ণনা দেওয়াটা জরুরি। আমরা হচ্ছে এটা হচ্ছে একটা খাল, এবং হচ্ছে খালটা ধরেই হচ্ছে আপনার রাস্তা, খালটার পাশ দিয়ে, এবং আমরা ওই রাস্তা দিয়ে হচ্ছে আবার ব্যাকে আসতেছি। তো ব্যাকে আসার সময় আমাদের নর্মালি যেটা হয় যে আমাদের যে যারা ছিলেন আমাদের সাথে, আমাদের পরিচিত যারা আমরা একসাথে ঘুরতে গিয়েছিলাম, সবাই এক এক করে তার তার বাসায় চলে যাচ্ছে। অর্থাৎ আসার পথে হচ্ছে কারো বাসা পড়ছে সবার আগে, তো তারা হচ্ছে তাদের বাসায় চলে যাচ্ছেন নর্মালি। তখন মোটামুটি রাত হচ্ছে আপনার 11:30, 11টা থেকে 11:30। গ্রামের বাড়িতে একটা এই রাতটা মানে বিশাল রাত, অনেক গভীর রাত, এবং এটা ছিল শীতের শুরুতে, নভেম্বরের দিকে, ঠিক যে সময়টাতে আমি আপনাকে রেকর্ড করছি, এরকম একটা টাইমে শীতের শুরুতে। তো আমরা যখন এভাবে আসতেছি, আমরা গল্প করতে করতে আসতেছি, সব কিছুই নর্মাল ছিল। এক এক করে সবাই মোটামুটি যার যার বাড়িতে চলে যায়, এবং আমাদের বাড়িটা, আমি এবং আমার চাচাতো ভাই, আমাদের বাড়িটা ছিল সবার শেষে। এবং সবাই এক এক করে চলে যাওয়ার পরে একটা যে পোলটা থেকে আমরা প্রথমে হচ্ছে যাত্রা শুরু করছিলাম, ব্রিজ আর কি, হ্যাঁ, খালের উপর একটা পাকা ব্রিজ। তো ওই ব্রিজের ওইখানে আসার পরে আমাদের সাথে শুধু একজন ছিল, আমাদের সজল ভাই, যিনি হচ্ছেন আমাদের বাসার, আমার দাদা বাড়ির যে রোডটা, তার সেই রোডটাই অল্প সাইডে হচ্ছে ওনার বাড়ি। খালের ওই পারে একটা রাস্তা, এই পারে একটা রাস্তা, এবং আমরা হচ্ছে ডান পাশে যাব, উনি বাম পাশে চলে যাবেন। উনি বাম পাশে চলে গেল রীতিমতো হচ্ছে। আমরা হচ্ছে দুই ভাই ওই জায়গাটা থেকে আমাদের দাদা বাড়ি, মানে এক্স্যাক্টলি আমাদের বাসাটার ডিস্টেন্স হচ্ছে 600 থেকে 700 মিটার, অ্যারাউন্ড 1 কিলোর থেকে একটু কম। ওই ব্রিজটার গোড়াই হচ্ছে একটা মসজিদ। তো আমি যে ঘটনাটা বলছি এটা হচ্ছে পারসাতুরিয়া, একটা গ্রামের পশ্চিম পারসাতুরিয়া। তো আমার দাদা বাড়িতে তখন হচ্ছে আমরা যাব। এখন সমস্যাটা হচ্ছে ভাই, আমরা অনেক আনন্দ ফুর্তি করছি। তখন আমাদের কাছে ফোন ছিল, স্মার্টফোন ছিল না, বাটন ফোন ছিল, নোকিয়ার না, একটাই ফোন ছিল আমার বড় ভাইয়ের, তো চাচাতো ভাইয়ের। তো তখন যেটা সমস্যাটা হয়, পুরা আপনার এরিয়াটা হচ্ছে অন্ধকার। আমরা হচ্ছে গ্রামের বাড়িতে গিয়েছি, আমাদের রাস্তাটা পরিচিত না। আপনি যে রাস্তাটা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন, ওই রাস্তাটা আপনার হচ্ছে পরিচিত। যখন হচ্ছে আপনি অন্ধকারের ভিতরেও হাঁটবেন ওই রাস্তা দিয়ে, আপনি পরিচিত, আপনি বুঝবেন যে আপনি কোথায় কি আছে। রাসেল ভাই, আমাদের রাস্তাটা পরিচিত ছিল না, অন্ধকারে। আমাদের কাছে একটা ফোন ছিল, এবং হচ্ছে এই রাস্তাটায় আলো ছিল না, সম্পূর্ণ অন্ধকার। কালী পূজার রাত ছিল। কালী পূজায় আমি জানি না এটা আমাবস্যা হয় কিনা বা এরকম কিছু, তবে খুবই অন্ধকার ছিল, মানে কাছের থেকে কাছে কাউকে দেখা যাচ্ছিল। তো আমরা এখন কিভাবে যাব, তখন আমাদের ভিতরে একটা ভয়ের সৃষ্টি হয়। আর রাসেল ভাই, আপনি জানেন কিনা জানি না, নর্মালি ওই অঞ্চলের কবরস্থানগুলা, পারিবারিক কবরস্থানগুলা সবাই যার যার বাড়ির সামনে দেয়। অর্থাৎ রাস্তা, আমাদের বর্ণটা বা আমি একটু বুঝাই বলি, আমাদের খালের পাশে হচ্ছে কাঁচা পাকা রোড ইটের, তার পাশে হচ্ছে বাম পাশে হচ্ছে আপনার যার যার বাড়ির সামনে কবরস্থান, এবং তার ভিতরে হচ্ছে বাড়ি, মানে রাস্তা থেকে বাড়িতে যাওয়ার রাস্তা আছে, পায়ে হাঁটার। তো আমরা যে রাস্তাটা পার হয়ে আমাদের বাড়িতে যাব, আমি এবং আমার চাচাতো ভাই ইকবাল ভাই, এই রাস্তাটায় না হলে একাধিক কবরস্থান আছে। তো আমরা হচ্ছে শহরের ছেলে, গ্রামে এরকম একটা পরিবেশে আমরা আসলে খুবই আতঙ্কিত এবং ভীতগ্রস্ত ছিলাম যে কিভাবে কি করা যায়। আমাদের কাছে কোনো টর্চ লাইট নাই, আমাদের কাছে একমাত্র অবলম্বন ছিল আমাদের ফোন। আনফর্চুনেটলি খেয়াল করে দেখি যে আমাদের ফোনের চার্জ নাই।
আমাদের ফোনের চার্জ একদমই নাই। এতটুকু চার্জ আছে যে আমি ফোনটা অন করলে জাস্ট ফোনের আইকন শো করার পর আবার অফ হয়ে যায়। জাস্ট এতটুকু আমাদেরকে আমরা একদমই চার্জ নাই, যেটা হয় আর কি নর্মালি বাটন ফোনে। তো আমাদের তো এখানে বসে থেকে বা দাঁড়ায় থেকে আমরা তো আসলে রাত পার করতে পারবো না। তো আমরা আসলে কি করব ভেবে না পেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই, কারণ আমরা বাসায় কাউকে আমাদেরকে আগিয়ে আসতে বলবো যে আমাদেরকে নেওয়ার জন্য, এরকম কোনো অপশনও ছিল না, কারণ আমাদের ফোন অলমোস্ট ডেড, ব্যাটারি ডাউন। তো আমরা রওনা করি, আমরা যাব এবং প্রথমে আমরা একটু স্বাভাবিকভাবে হাঁটতে থাকি। আমরা হাঁটতে থাকি এবং আমাদের একে অপরের আমরা হাত ধরে হাঁটতে থাকি, কারণ আমরা খুবই ভীতগ্রস্ত ছিলাম এবং ভয় ছিলাম। এবং ঠিক পোলটার পরেই হচ্ছে বাম পাশে একটা মসজিদ, ছোট একটা মসজিদ টিনের, তার পাশেই একটা কবরস্থান। রীতিমতো এখানে আমরা প্রচণ্ড একটা ভার একটা আবহাওয়া এবং পুরো শরীরটা ঝিম হয়ে গেল এবং এরপরে আমাদের ভিতরে ভয় কয়েক গুণ বেড়ে গেল। আমরা নর্মালি তখন হচ্ছে আপনার হাঁটা শুরু করি। হাঁটা অবস্থায় আমরা ফিল করতে পারি যে আমাদের দুই পাশেই মনে হচ্ছে কেউ জোরে জোরে ঢিল বা ইট ছুঁড়ে মারছে, খুব জোরে জোরে। তখন রাসেল ভাই রীতিমতো হচ্ছে আমাদের ভয়ে আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা কি করব চিন্তা না পেয়ে আমরা আসলে তখন আমাদের মাথায় কিছুই কাজ করছিল না যে আমরা এখন কি করব। কিছু ইট মনে হচ্ছে আমার পায়ের কাছে পড়ছে, আমার সামনে পড়ছে, কিন্তু একটাও আমাদের গায়ে এখন পর্যন্ত লাগে না, তবে খুব জোরে জোরে ইটগুলো পড়তেছিল। তখন আমরা বুদ্ধি বলি যে ভাই যেভাবে হোক আমরা এখান থেকে যেতে হবে আমাদেরকে। এবং আমরা কি করলাম, আমরা তো রাস্তা চিনি না, গ্রামের রাস্তা ভাঙাচোরা হয়, আমরা ছুঁড়ে দৌড়াইতে গেলে নির্ঘাত আমরা পড়ে যাব এবং পরে আমরা আঘাতগ্রস্ত হব। আমরা কি করলাম, আমাদের যে ফোনটা অন করে ফোনের অন বাটনটা প্রেস করলেই যতক্ষণ হচ্ছে এলইডিটা জ্বলে, হয়তো 10 সেকেন্ড বা 5 সেকেন্ড, ওই যে আলোটা পাওয়া যায় ওই টাইমটাতে যে, এবং ব্যাটারি লো দেখে আবার শাটডাউন হয়ে যায়, ওই সময়টুকু 5 সেকেন্ড বা 6 সেকেন্ড সময়টা আমরা প্রচণ্ড গতিতে দৌড় দিয়ে থেমে যাই। আবার আমরা ফোন সুইচ অন করি, আবার আমরা দৌড়াইতে থাকি 5 সেকেন্ড করে। ঠিক এইভাবে রাসেল ভাই দৌড়াইতে দৌড়াইতে আমরা আমাদের বাসার খুব কাছে চলে আসি এবং আমরা অনবরত লক্ষ্য করছি যে আমাদের সেই একই ধরনের সমস্যা হচ্ছে। আমাদেরকে জোরে জোরে আমাদের দিকে ইট ছুড়ে দিচ্ছে। ইটগুলা কোত্থেকে আসতেছে কিছুই বুঝতে পারছে না, এলোপাথারি, মনে হচ্ছে যে আমার গায়ে লাগবে, আমার মাথায় লাগবে। ভয়ে আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা শহর থেকে আমরা গেছি, আমরা গ্রামে জানি না। পরবর্তীতে রাসেল ভাই আমরা লাস্ট দেখি যে আমাদের অবস্থা খুব খারাপ, ফোন অন হচ্ছে না। আমাদের এখনো প্রায় 200 মিটারের মতো রাস্তা বাকি আছে, সম্পূর্ণ অন্ধকার, কালী পূজার রাত। এখন আমরা কি করব, এখন কোনো রকমে অন একবার হয়েছে, হওয়ার পর দেখি যে আমাদের চারপাশে আমরা বুঝি যে আমরা যে জায়গাটায় দাঁড়ায় আছি যে আমাদের পাশেই হচ্ছে একটা কবরস্থান এবং এই কবরটা হচ্ছে একেবারে নতুন, এটা হচ্ছে 1 সপ্তাহ হয় নাই এই কবরটা দেওয়া হয়েছে। এবং এই কবরটা হচ্ছে আমাদেরই গ্রামের একজন গুরুজনের একজন ব্যক্তির, আমি নাম বলছি না। তো খুবই একদম তখন রাসেল ভাই আমাদের জাস্ট আমাদের মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে, আমাদের হাত পা চলতেছিল না। এমন একটা সিচুয়েশন, অন্ধকার, আপনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছেন, আপনি রাস্তা চিনছেন না, আপনি কিভাবে দৌড়াবেন। রাসেল ভাই আমাদের লাস্ট অপশন ছিল, লাস্ট যখন দেখলাম যে আমাদের কোনো উপায় নেই, আমাদের ফোন আর সুইচ অন হচ্ছে না, একদমই ডেড, এই অবস্থায় রাসেল ভাই আমরা সূরা পড়তে পড়তে আমরা দৌড় দিলাম। দৌড় দিতে 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 মোটামুটি আপনার কিছুক্ষণ দৌড়ানোর পর বুঝতে পারলাম যে আমাদের বাসার সামনে আসছি এবং আমরা আমাদের বাসার ভিতর ঢুকলাম এবং সাথে সাথে আমার চাচাতো ভাই হচ্ছে উনি পড়ে গেলেন, হোঁচট খেয়ে বা সেন্সলেস হয়ে পড়ে গেলেন
এবং আমি মোটামুটি খুব খারাপ অবস্থা ছিল আমার, যেটা হচ্ছে বলার বাইরে। আমরা চিৎকার দিলাম একটা বাসার সামনে এসে, তখন আমাদের ফুবু ছিলেন বাড়িতে, আমার দাদা বাড়িতে। চিৎকার দেওয়ার পরে একদম ঘরে ওঠার আগেই ফুবু আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। আমি পরে ফুবুকে ঘটনার বিষয়টা বললাম। ফুবু আমাকে বললেন যে তোরা এই অবস্থায় ঘরে উঠিস না। ফুবু আমাদেরকে গোসল করাইলেন, অজু করাইলেন এবং আমাদেরকে আগুনের ছেঁকা দিয়ে দোয়া কালাম পরে আমাদেরকে ঘরে উঠাইলেন। আসলে আমরা ঘরে গেলাম এবং সারা রাত আসলে আমরা আমাদের মনে হচ্ছে যে আমাদের বাড়ির উপরে, আমাদের টিনের উপরে কেউ ইট মারছে। বিশাল জোরে জোরে ইটের শব্দ পাচ্ছি এবং মানে আমাদের মুখ থেকে বা আমাদের কোনো আওয়াজ করতে পারতেছি না। পরের দিন সকালবেলা যথারীতি আমরা উঠি এবং আমার স্বাস্থ্য ভাইয়ের প্রচণ্ড জ্বর ছিল শরীরে। আমি নর্মালি একটু স্ট্রং ছিলাম। রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। প্রিয় ভিউয়ার, যারা ভৌতিক গল্প পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমরা আরেকটা ঘটনায় যাব। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সাবিত আলম। চলুন কথা না বাড়িয়ে সাবিত আলমের ঘটনায় যাই। আপনারা সবাই জানেন সাবিত আলম নিজের ঘটনা নয়, তিনি ঘটনা কালেক্ট করে আমাদেরকে পাঠান এবং সেই ঘটনাগুলো আপনাদেরকে আমরা শোনাই। তো দেরি না করে চলুন সাবিত আলমের কাছে চলে যাই, দেখি কি ঘটনা আছে, কোথা থেকে সেই ঘটনা তিনি সংগ্রহ করেছেন, তার ঘটনা এটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেটা আমি আসলে কালেক্ট করেছিলাম আমার একটা স্টুডেন্টের বাসা থেকে। শুরুতে কিছু কথা বলে নেই। মানুষ একটা কথা বলে, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আজকের ঘটনাটি শোনার পর আপনারা হয়তো বলবেন, ট্রুথ ইজ স্ক্যারিয়ার দ্যান দ্য নাইটমেয়ার। সেদিন ছিল মঙ্গলবার, বিকেলের দিকে আমি শাহেদকে পড়াতে গিয়েছিলাম। সাধারণত ড্রয়িং রুমে শাহেদের আম্মু মানে সোনিয়া আন্টি বা ওর বাবা এসে হাই হ্যালো করেন বা চা নাস্তা দেন। যথারীতি একটু পরে শাহেদের বাবা মানে আঙ্কেল এলেন। ভদ্রলোককে আমি দেখেছি বেশ হাসি খুশি, স্মার্ট একজন মানুষ হিসেবে, কর্পোরেট একটা জব করেন। কিন্তু সেদিন ওনাকে বেশ অন্যমনস্ক লাগছিল। উনি আমার সামনে বসলেন, তারপর খুব নিচু গলায় বললেন, সাবিত, আজ শাহিদ পড়বে না, আমাদের বাসায় একটু সমস্যা চলছে। আর হ্যাঁ, তুমি তো ভূত টটকে মাছো, রাইট? সো আমার একটা ঘটনা শুনবে কি? আমি হ্যাঁ বলার পরে আঙ্কেল আমাকে একটা ঘটনা বললেন, যে ঘটনাটা আমি এখন আপনাদেরকে বলবো। সোনিয়া আন্টি এবং আঙ্কেলের বিয়ে হয়েছিল খুবই ধুমধাম করে। লাভ ম্যারেজ ছিল না, বাট তারপরে ওনাদের দুজনের মধ্যে টানটা খুব ভালো ছিল। বিয়ের প্রথম 3 মাস ছিল একেবারে স্বপ্নের মতো, নতুন সংসার, নতুন সব পরিকল্পনা। কিন্তু সমস্যাটা শুরু হলো ঠিক 3 মাস পর থেকে। আঙ্কেল বলেছিলেন, প্রথম সোনিয়া আন্টি শুধু কমপ্লেইন করতেন যে উনি ঠিকমতো রাতে ঘুমাতে পারছেন না, স্বপ্ন দেখতেন। স্বপ্নের প্যাটার্নটা খুবই স্পেসিফিক ছিল। আন্টি দেখতেন উনি একটা অন্ধকার ঘরে শুয়ে আছেন, আর উপর থেকে কেউ একজন ওনার গায়ে মাটি ফেলছে, মানে জ্যান্ত কবর দেওয়া হচ্ছে ওনাকে। প্রথম দিকে আঙ্কেল ব্যাপারটা বেশি একটা পাত্তা দিলেন না, ভেবেছিলেন যে নতুন জায়গা, নতুন পরিবেশ, হয়তো অ্যাডজাস্ট করতে সময় লাগবে। কিন্তু সপ্তাহ না ঘুরতেই ব্যাপারটা ফিজিক্যালের দিকে মোড় নিল। একদিন সকালে ঘুম থেকে উঠে আন্টি চিৎকার করে উঠলেন। আঙ্কেল দৌড়ে গিয়ে দেখেন আন্টি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কাঁপছেন। বিছানায় বালিশের উপরে থাকা ওনার চুল লেগে আছে। হেয়ার ফল, বাট স্বাভাবিক কোনো হেয়ার ফল না, যেন কেউ খামচে মাথার চুলগুলো ছিঁড়ে ফেলেছে। আর আন্টির পিঠের দিকে আঙ্কেল যখন দেখলেন, উনি শিউরে উঠলেন। আন্টির ফর্সা পিঠের উপর কালশিটে দাগ, কোনো সাধারণ দাগ নয়। মনে হচ্ছিল কেউ চাবুক বা বেত দিয়ে সারা রাত পিটিয়েছে। আর সেই দাগগুলোর একটা প্যাটার্ন ছিল। আঙ্কেল বলেছিলেন ওটা দেখে মনে হচ্ছিল কোনো লতাপাতার নকশা বা অদ্ভুত কোনো জ্যামিতিক আলপনা বা চামড়ার উপরে কেউ এঁকে দিয়েছে। ওনারা একটা স্ক্রিন স্পেশালিস্ট দেখালেন। ডাক্তার বললেন এটা হয়তো কোনো অ্যালার্জি বা অটো ইমিউন ডিজিজ। ওষুধ দেওয়ালো, কিন্তু কোনো লাভ হলো না, বরং দিনে দিনে আন্টির অবস্থা আরো খারাপ হতে লাগলো। সব থেকে ভয়ানক সমস্যাটা শুরু হলো খাওয়া দাওয়া নিয়ে। সোনিয়া আন্টি এমনিতে খুবই ভোজন রসিক ছিলেন। পোলাও, মাংস এগুলো ছিল ওনার ফেভারিট।
কিন্তু হঠাৎ করে উনি এসব খাবার আর সহ্যই করতে পারছিলেন না, মেলে নিতে চাচ্ছিলেন না। আঙ্কেল বলেছিলেন একদিন দুপুরে লাঞ্চে খাসির মাংস রান্না করা হয়েছে। আন্টি যে প্লেটটা মুখের সামনে নিলেন, ওনার সাথে সাথে বমি চলে আসলো। উনি বমি করে ভাসিয়ে দিলেন। ওনার মনে হচ্ছিল উনি পোলাও মাংস খাচ্ছেন না, উনি চিবুচ্ছেন মরা কোনো ইঁদুরের নাড়ি ভুড়ি। মানে আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখেন, হ্যালুসিনেশনের লেভেলটা কোন পর্যায়ে গেলে একটা মানুষ এমন চিন্তা করতে পারে। যেখানে ডাক্তার তাকে বলেছে স্কিন ডিজিজ, সেখানে ওনার এমন অ্যাকিউট হ্যালুসিনেশন। এটা খুবই কি বলবো, এটা খুবই অন্য ধরনের একটা জিনিস আমার কাছে মনে হয়। যাই হোক, উনি স্পষ্ট নাকে পাচ্ছিলেন পচা লাশের গন্ধ। আস্তে আস্তে আন্টি খাওয়ার প্রয়োজনটাই বন্ধ করে দিলেন, উনি প্রায় খাওয়াই ছেড়ে দিলেন। উনি শুধু পানি এবং শুকনো রুটি খেতেন। দিন দিন কঙ্কালসার হয়ে যাচ্ছিলেন, চোখের নিচে কালি, গালের হাড় বেরিয়ে গেল। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার ছিল, ওনার শরীর শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু ওনার পেটের আকার অস্বাভাবিকভাবে ফুলে যাচ্ছিল। ইট ওয়াজ জাস্ট লাইক শি ওয়াজ প্রেগনেন্ট। ডাক্তাররা আল্ট্রাসোনোগ্রাফ করলেন, টেস্ট করলেন, রিপোর্ট এলো গ্যাস। পেটে কিচ্ছু নেই, জাস্ট গ্যাস। কিন্তু একজন মানুষের পেটে এতটা বাতাস কিভাবে জমতে পারে যে 8-9 মাসের প্রেগনেন্ট ওয়েমেনের মতো দেখাবে? ডাক্তাররা এর কোনো ব্যাখ্যা দিতে পারলেন না। এই পুরো সময়টাতে আন্টির এই অসুস্থতার সময় একজন মানুষ ছায়ার মতো ছিলেন। উনি হলেন সোনিয়া আন্টির ছোট খালামণি। আন্টি ওনাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসতেন, কারণ আন্টির মা মারা গিয়েছিলেন খুব ছোটবেলায়। এই খালামণি ওনাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। খালামণি নিঃসন্তান ছিলেন, তাই সোনিয়া আন্টি ছিল ওনার পৃথিবী। আন্টি যখন অসুস্থ হলেন, খালামণি রোজ আসতেন, নিজের হাতে আন্টিকে খাওয়াতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। আঙ্কেল আমাকে বলেছিলেন এই মুহূর্তে যে সাবিত, আমি কিন্তু কিচ্ছু বুঝিনি, বরং খালামণিকে দেখে আমার ভক্তি লাগতো। ভাবতাম মায়ের পেটের বোন না হয়েও নিজের বোনের মেয়েকে এতটা ভালো কে বাসতে পারে। খালামণি রোজ বিকেলে একটা বিশেষ শরবত বানিয়ে আনতেন, বলতেন হুজুরের কাছ থেকে দোয়া পড়ে আনা পানি বানাই আনছি, এটা খাইলে সোনিয়া সুস্থ হয়ে যাবে, চিন্তা করো কেন তোমরা। আন্টি সেই শরবতটাই খেতেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই শরবত খাওয়ার পরেই আন্টি কেমন যেন ঝিমিয়ে পড়তেন, ওনার শরীরটা অবশ হয়ে যেত। আঙ্কেল লক্ষ্য করতেন খালামণি যখন আন্টির চুলে বিলি কেটে দিত, তখন বিড় বিড় করে কি যেন পড়তো। আঙ্কেল ভাবতেন হয়তোবা দোয়া কালাম পড়ছেন, কিন্তু ওই সুরটা, ওই পড়ার সুরটা, ওটা কোনো সাধারণ দোয়ার সুর ছিল না। ওটা ছিল খুব নিচু স্কেলের একটা গুনগুন শব্দ, যেটা শুনলে আঙ্কেলের নিজের মাথাও কেমন যেন ভার হয়ে যেত। মনে হতো ঘরের কোনায় অন্ধকার হয়ে আসছে। আঙ্কেল আমাকে বলেছিলেন যে দেখো ভাই, এই সময়টায় আমি একটা বিশেষ জিনিস নোটিস করেছিলাম। আমাদের বেডরুমে একটা বাজে গন্ধ পাওয়া যেত। সব সময় না, মাঝে মাঝে, বিশেষ করে রাত 3টা বা 4টার দিকে। গন্ধটা অনেকটা কেমন যেন একটা মাংস পচা গন্ধ, যেন কবরে যদি কোনো লাশ শোয়ানো হয় মোটামুটি 5-10 দিন পরে গেলে তুমি যে গন্ধটা পাবা, দ্যাট কাইন্ড অফ স্মেল। কখনো মনে হতো আবার গোলাপ জল বা পচা কোনো ফুলের নির্যাস। আমি অনেক রুম স্প্রে করতাম, জানালাও খুলে দিতাম, কিন্তু গন্ধটা কখনোই যেত না। ওটা যেন দেয়ালের ভেতর থেকে আসে। তাছাড়া আরেকটা ব্যাপার ছিল ভিজুয়াল ডিস্টারবেন্স। আঙ্কেল বলেছিলেন মাঝে মাঝে রাতে লাইট জ্বালানো, বাল্বগুলো ঠিক মতো জ্বালালেও জ্বলতো না। ভোল্টেজ ঠিক আছে, বাট লাইটের আলোটা কেমন যেন ঘোলাটে। মনে হতো লাইটের আলোটা সম্পূর্ণ রুমেই পৌঁছাচ্ছে না। ওয়ান কাইন্ড অফ ডার্কনেস অলওয়েজ লিঙ্গার্ড অন অল দ্য রুম। আর সোনিয়া আন্টি যখন রুমে ঢুকতেন, তখন লাইটগুলো আক্ষরিক অর্থেই ফ্লিকারিং করত। অনেক ইলেকট্রিশিয়ান ওনারা এনেছিলেন, সম্পূর্ণ ওয়্যারিং চেক করেছেন, বাট দেয়ার ওয়াজ নো ফল্ট। সায়েন্স যেখানে ফেল করে, সেখান থেকে অ্যাকচুয়ালি প্যারানর্মালের বিষয়টা স্টার্ট হতে থাকে। কিন্তু আসল বিভীষিকা এর পরের এক অমাবস্যার রাতে স্টার্ট হয়। সেদিন রাতটা ছিল স্বাভাবিক রাতের মতোই, বাট কিছুটা কোমট। আকাশে মেঘ ছিল, বাতাস একদম বন্ধ। আঙ্কেল ঘুমিয়েছিলেন। হঠাৎ মাঝরাতে ওনার ঘুম ভাঙল অদ্ভুত একটা শব্দে, কেমন যেন চপ চপ চপ
ভেজা কোনো কিছু চিবানোর শব্দ। শব্দটা আসছিল ফ্লোর থেকে। আঙ্কেল ভাবলেন হয়তোবা বিড়াল ঢুকেছে। উনি চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠলেন। রুমটা অন্ধকার, শুধু জানালার পর্দা চুয়ে রাস্তার ল্যাম্পপোস্টের সামান্য আলো। উনি সোনিয়া আন্টিকে পাশে দেখলেন না। আঙ্কেল খাট থেকে নেমে লাইটটা জ্বালালেন। লাইট জ্বালার সাথে সাথে উনি দেখলেন এমন কিছু একটা যেটার জন্য কোনো হাজবেন্ড প্রস্তুত থাকে না। সোনিয়া আন্টি ফ্লোরের এক কোনায় ফ্রিজের কাছে হামাগুড়ি দিয়ে বসে আছেন। ওনার হাতে একটা আস্ত রুই মাছ, কিন্তু কাঁচা। উনি ফ্রিজ থেকে মাছটা বের করে সেটাকে কোনো প্রসেস করা ছাড়া আঁশ কাটা সবকিছু বাদে চিবিয়ে খাচ্ছিলেন। ওনার মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, মাছের রক্ত আর ওনার নিজের মাড়ির রক্ত মিলেমিশে একাকার। ওনার পরনের নাইটিটাও মাখামাখি। আঙ্কেল চিৎকার করে উঠলেন, সোনিয়া, তুমি কি করছো এসব? তোমার কি মাথা ঠিক আছে? সোনিয়া আন্টি আঙ্কেলের গলার আওয়াজে ঘাড় ঘোরালেন। আঙ্কেল বলেছিলেন ওই মুহূর্তে আন্টির দিকে তাকানোই যাচ্ছিল না। ওনার চোখের মনি দুটো সম্পূর্ণ উল্টে গেছে, শুধু সাদা অংশটা দেখা যাচ্ছে। আর ওনার মুখের চোয়ালটা ওটা স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি বড় হাঁ করা ছিল। আঙ্কেল দৌড়ে গেলেন আন্টিকে থামানোর জন্য। তিনি আন্টির হাত ধরে মাছটা ফেলে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আন্টি, যিনি গত 1 মাস ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করেননি, যার শরীরে কোনো শক্তি থাকার কথা নয়, তিনি আঙ্কেলকে একটা ঝটকা দিয়ে ফেলে দিলেন। আঙ্কেল আমাকে বলেছিলেন, সাবিত, আমি একজন জিম করা ফিট মানুষ আর সোনিয়া তখন কঙ্কাল, বাট ওই ঝটকাও আমাকে কিভাবে দিল? ইট ওয়াজ জাস্ট লাইক এ মেকানিক্যাল ক্রেন। আমি খুবই এত জোরে ধাক্কা খেয়ে পড়ে গেছি, আমি বুঝতেই পর্যন্ত পারিনি যে আমার সাথে কি হলো। আঙ্কেল ছিটকে ঘরে গিয়ে যখন পড়ে গেলেন, ধড়াস করে ওনার পিঠের হাড়টা প্রায় ভেঙে গিয়েছিল, কিন্তু আন্টি তখনও থেমে থাকেননি। উনি মাছটা হাত থেকে ফেলে দিয়ে আঙ্কেলের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে থাকলেন, কিন্তু সেই হামাগুড়ি দেওয়ার মানুষের মতো কোনো ভাবই ছিল না। উনি হাত পা উল্টো করে মাকড়সার ভঙ্গিতে এগিয়ে আসছিলেন, আর ওনার গলা দিয়ে একটা শব্দ বেরোচ্ছিল। কোনো মানুষের গলা দিয়ে এমন শব্দ তো বেরই হতে পারে না। ওটা ছিল কুকুরের মতো গোঙানির শব্দ, বা শুকরের মতো ঘোট ঘোট করা এক ধরনের চিৎকারের মিক্সচার। সম্পূর্ণ ঘরটা কেমন যেন কাঁপছিল, সত্যি সত্যি কাঁপছিল। ড্রেসিং টেবিলের পারফিউমের বোতলগুলো থন থন করে পড়ে ভেঙে যাচ্ছে, জানালার কাঁচগুলো ঝনঝন করছে, আর সেই উৎকট গন্ধ, মাংস পচা গন্ধ আর কবরস্থানের মাটির গন্ধে আঙ্কেলের দমটা যেন বন্ধ হয়ে আসছিল। আঙ্কেল চিৎকার করে পাশের রুম থেকে শাহেদকে, ওর দাদি এবং বাসার সবাইকে ডাক দিলেন। দরজাটা ভেতর থেকে লক ছিল না, কিন্তু ওনারা যখন দরজাটা খোলার চেষ্টা করলেন, দরজাটা ওনারা খুলতে পারছিলেন না। কেন সেটা জানি না। বাহিরে থেকে দাদি এবং কাজের মেয়েটা সমানে ধাক্কাচ্ছে, চিৎকার করছে, আর ভেতরে আঙ্কেল তখন দেয়ালের কোনায় সেঁটে আছেন। সোনিয়া আন্টি ওনার ঠিক সামনে দাঁড়িয়ে। আন্টি উঠে দাঁড়িয়েছেন। ওনার উচ্চতা স্বাভাবিকের থেকে বেশি মনে হচ্ছিল। আন্টি খিলখিল করে হাসতে শুরু করলেন। সেই হাসি, আঙ্কেল বললেন, ভাই, ওই হাসিটা আমি কবরে গেলেও ভুলব না। দ্যাট ওয়াজ নট সোনিয়া। মনে হচ্ছিল এটা কোনো একটা লাশ আসছে। আমি এটা বলতে গেলে আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কিভাবে এই জিনিসগুলি বলবো। হাসতে হাসতে আন্টি নিজেই নিজের হাত দিয়ে নিজের গাল খামছে ধরলেন। ওনার নখগুলো বসে গেল চামড়ায়। উনি নিজের মুখ নিজে ছিঁড়ে ফেলছিলেন আর হাসছিলেন। রক্তে ওনার বিভৎস চেহারা আরো যেন ভয়ানক হয়ে উঠল। অবশেষে বাইরের লোকজনের ধাক্কায় আর দাদির কোরআন তেলাওয়াতের আওয়াজে দরজার বাঁধনটা একটু আলগা হলো। এবার দরজা ভেঙে সবাই ভেতরে ঢুকলেন। আন্টির শাশুড়ি শাহেদের দাদি দৃশ্যটা দেখে ওখানে ইয়াল্লাহ এই কথা বলে অজ্ঞান হয়ে গেলেন। কাজের মেয়েটা ভয়ে চিৎকার করে দৌড়ে পালিয়ে গেল। পরিস্থিতি তখন হাতের বাহিরে। আন্টিকে কেউ ধরতেও পারছিলেন না। 3-4 জন মিলে ওনাকে জাপটে ধরার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু উনি সবাইকে ছিটকে ফেলে দিচ্ছিলেন। ওনার শক্তি তখন অতিমানবীয়। অবশেষে পাড়ার কয়েকজন লোকজন এসে অনেক কষ্টে ওনাকে বিছানার সাথে দড়ি দিয়ে বেঁধে ফেললেন, যেটাকে বলা হয় রিস্ট্রেইন্ড। বাঁধার সময়
আন্টি ওনার স্বামীর দিকে এমনভাবে তাকিয়ে রইলেন এবং এমন সব ভাষায় গালি দিচ্ছিলেন যেটা কেউই বুঝতে পারল না। এটা না আরবি ছিল, না হিব্রু ছিল, আই ডোন্ট নো কোন টাইপের ভাষা এটা ছিল, বাট ওনারা এই ভাষাটাকে আইডেন্টিফাই করতে পারেননি। সেই রাতে আর কেউ ঘুমাতে পারেনি। আন্টিকে বেঁধে রাখা হয়েছিল। উনি সারা রাত বিছানায় শুয়ে ছটফট করেছেন আর মাঝে মাঝে অদ্ভুত গলায় বলেছেন, আমি ওকে খাবো, ওর কলিজাটা আমার চাই, ওই কলিজাটা আমার লাগবে। পরের দিন সকালে সিদ্ধান্ত নেওয়া হলো, ইট ইজ নট এ মেডিকেল সায়েন্স, ইটস নট অ্যাবাউট মেডিকেল। খবর দেওয়া হলো একজন বিখ্যাত হুজুরকে। উনি ব্ল্যাক ম্যাজিক এবং জিনের চিকিৎসায় পারদর্শী। হুজুর যখন বাসায় ঢুকলেন তখন দুপুর, কিন্তু বিশ্বাস করুন, আঙ্কেল বলেছিলেন যে হুজুর ঢোকার সাথে সাথেই বাসার পরিবেশটা আরো থমথম হয়ে গেল। হুজুর সরাসরি আন্টি রুমে গেলেন। আন্টি তখনও বাধা অবস্থায়, কিন্তু হুজুরকে দেখে উনি শান্ত হয়ে গেলেন। একদম পিন পতন নীরবতা। শুধু আন্টির দিকে তাকিয়ে হুজুর গভীর গলায় বললেন, নাম কি তোর? আন্টি কোনো উত্তর দিলেন না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন। ওনার চোখের মনি তখন কিছুটা স্বাভাবিক, দেখে মনে হচ্ছে উনি কিছুই জানেন না। কিন্তু হুজুর ধোঁকা খাওয়ার পাত্র তো ছিলেন না। উনি পকেট থেকে আতর বের করে হাতে মাখলেন, তারপর উচ্চস্বরে আয়াতুল কুরসি পাঠ করতে লাগলেন। আর ঠিক তখনই আসল যুদ্ধটা শুরু হলো। হুজুর তিলাওয়াতে শুরু করতেই আন্টির শরীরটা যেন বেঁকে গেল। মনে হলো ওনার মেরুদণ্ডটা ভেঙে যাবে। উনি চিৎকার করে উঠলেন, সে আগের মতো পৈশাচিক চিৎকার, থামা, থামা বলছি, আমার জ্বালা করছে, আগুন, আগুন লাগছে আমার শরীরে, আগুন। হুজুর থামলেন না, কোনোভাবেই থামলেন না। উনি আরো জোরে চিৎকার করতে থাকলেন। আন্টির মুখ দিয়ে ফেনা বের হতে স্টার্ট করলো, নাক আর কান দিয়ে কালো রক্ত বেরোতে শুরু করলো। কিন্তু সেই রক্তে কোনো লাল আভাই ছিল না, ছিল আলকাত্রার মতো কালো এবং দুর্গন্ধযুক্ত। হুজুর ধমক দিয়ে বললেন, তোকে কে পাঠিয়েছে? তুই আমাকে সত্যি কথা বলবি কি না বল। এই শরীরটা কেন দখল করেছিস? আল্লাহর নামে আমি তোকে হুকুম করছি, বল আমাকে। জিনটা তখন আন্টির গলার স্বর সম্পূর্ণ পাল্টে ফেলে বলল, আমি তো আসিনি, আমাকে তো কেনা হয়েছে। আমি তো এই শরীরের মালিক, এই শরীর আমার কাছে বিক্রি করা। হুজুর জিজ্ঞেস করলেন, কে বিক্রি করেছে? তুই কোথায় আছিস বল। জিনটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলল, আমি তো ওর শিরায় থাকি, আর আমাকে বেঁধে রাখা হয়েছে ওর মাথার নিচে বালিশ। ওই যে বালিশ, যে বালিশে ও আরাম করে ঘুমায়, ওটাই আমার বাসস্থান। হুজুর ইশারা করতেই আঙ্কেল আন্টির মাথার নিচ থেকে বালিশটা টেনে নিলেন। হুজুর বললেন, আপনি এই বালিশটা ছিঁড়ে ফেলুন। আঙ্কেল কাছে দিয়ে বালিশটা কাটলেন, আর কাটার সাথে সাথে ঘর ভর্তি মানুষ নাকে কাপড় দিয়ে পিছিয়ে গেল। বালিশের তুলার ভেতর থেকে বের হলো একদলা জট পাকানো জিনিস। ভালো করে দেখার পর বোঝা গেল এটা একটা পুতুল, কিন্তু সাধারণ কোনো পুতুল নয়। আন্টির ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিনের টুকরো, কিছু হাড়, সম্ভবত শ্মশান থেকে আনা পশুর বা শ্মশানে দাফন করা বা পোড়ানো কোনো লাশের, অথবা মাথার চুল দিয়ে খুব যত্ন করে পুতুলটা বানানো, আর পুতুলটার সারা গায়ে সূচ ফোটানো। হুজুর পুতুলটা হাতে নিলেন, ওনার কপাল দিয়ে ঘাম ঝরছে। উনি বললেন, ভাই, এটা তো খুবই শক্তিশালী কুফরি কালাম। যেই করেছে সে এই মেয়েকে তিলে তিলে মেরে ফেলার প্ল্যান করেছে। আমি জাদু মানে বুঝতে পারতেছি না কিভাবে কাটাবো, বাট সাবধানে থাকেন আপনারা। আগুন দেওয়ার সাথে সাথে জিনটা তো বের হয়ে যাবে। আমি যদি এখানে কাজ করি বের হয়ে যাবে। যে কাজটা করেছে সেও বুঝতে পারবে, কিন্তু সে যেখানেই থাকুক আগুনে তার গায়ে আঁচ অবশ্যই লাগবে। যে আগুনটা আমি পুতুলে দেব। আমরা সবাই তখন রুদ্ধ শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে। আঙ্কেল বলছেন, হুজুর একটা মেটালের গামলায় পুতুলটা রাখলেন, তারপর দিয়াশলাই জ্বালালেন। আগুনটা পুতুলের গায়ে লাগার ঠিক আগ মুহূর্তের ঘটনা। ঘরের এক কোনায় সোনি আন্টির খালামণি দাঁড়িয়ে। এতক্ষণ উনি চুপচাপ, মুখে চিন্তার ছাপ। কিন্তু হুজুর যেই দেশলাইটা পুতুলের কাছে নিয়ে গেলেন, খালামণি নড়ে চড়ে উঠলেন। হুজুর আগুনটা ধরিয়ে দিলেন। পুতুলটা দাউ দাউ করে জ্বলে উঠল, আর সাথে সাথে সোনি আন্টি জ্ঞান হারালেন। ওনার শরীরটা নিস্তেজ হয়ে বিছানায় লুটিয়ে পড়ল। কিন্তু পিয়ার ফ্যাক্টর শেষ হয়নি।
ঠিক সেই মুহূর্তে ঘরের কোণা থেকে একটা অমানবিক আর্তনাদ শোনা গেল। সবাই চমকে গেল, সেদিকে তাকালো। আমরা দেখলাম, মানে আঙ্কেল দেখলেন, খালামণি নিজের 2 হাত দিয়ে নিজের গলা খামচে ধরেছেন। ওনার চোখ দুটো দিয়ে আগুনের ভাঁটার মতো কিছু বের হচ্ছে। উনি চিৎকার করছেন, চলে গেল রে, চলে গেল, সব চলে গেল, আল্লাহ আল্লাহ। হুজুর সেদিকে তাকিয়ে বজ্রকণ্ঠে বললেন, তাকান ওই মহিলার দিকে, তাকান, আপনারা দেখেন, জিন যাওয়ার আগে সত্যি কথাটাই বলছে, এই মহিলা এই কাজ করছে। হঠাৎ সোনিয়া আন্টির নিস্তেজ শরীরটা সামান্য নড়ে উঠল। আন্টি চোখ খোলেননি, কিন্তু ওনার মুখ দিয়ে জিনের গলা শেষবারের মতো শোনা গেল। আরেকটা আঙ্গুল সোজা খালামনের দিকে তাক করিয়ে সে বলল, ওই মহিলা, ও আমাকে রক্ত দিয়েছিল, ও প্রতিজ্ঞা করেছিল এই শরীরটা আমাকে দেবে। ও নিজের মেয়েকে আমার কাছে বিক্রি করে দিল, কিন্তু দিতে পারল না। এর প্রতিশোধ আমি নেব। আমি যেভাবেই হোক এর প্রতিশোধ নেব। আমি সবাইকে মারব। এবার এই পাপের ফল তোরা সবাই ভোগ করবি। এখন তো যাচ্ছি, কিন্তু ফিরে আমি আসবই। খালামণির সেই মমতাময়ী চেহারাটা মুহূর্তে বদলে গেল। ওনার মুখের চামড়া কুচকে গিয়ে এক হিংস্র ডাইনির রূপের মতো মনে হচ্ছিল। আর উনি অভিনয় করার প্রয়োজন মনে করলেন না। সবার সামনে চিৎকার করে বললেন, হ্যাঁ করছি, করছি, বেশ করছি। ওই আমার ছাড়ে কেন যাইব? ওই তো আমার মেয়ে ছিল, ওই আমার প্রপার্টি। ওই বেটা বিয়া করছে আমার মাইয়ারে, লয়ে যাওনের লিগা, ওর লেগে আমার সোনিয়া আমারে বুঝলা যাইব, আর এটাই আমি হইতে দিব? ওই সারা জীবন পাগল হয়ে থাকবো, সারা জীবন আমার পায়ের কাছে পড়ে থাকবো, আমার পুতুল হয়ে থাকবো। কথাগুলো শোনার পর আমি আঙ্কেল, মানে আমি কি বলবো আমি বুঝতে পারছিলাম না। ভালোবাসার নামে এ কেমন পৈশাচিক স্বার্থপরতা! এটা কি মানুষের কাজ হতে পারে? খালামণিকে যখন ধরা হলো, ওনার শরীরে তখন আগুনের জ্বালা হচ্ছে, অদৃশ্য আগুন। উনি নিজের কাপড় যেন নিজেই ছিঁড়ে ফেলছিলেন জ্বালা কমানোর জন্য। ওই রাতে পুতুল পড়ানোর পর সোনিয়া আন্টি জ্ঞান হারিয়েছিলেন। এরপর ওনাকে ইমার্জেন্সিতে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে এই ঘটনার দ্বিতীয় প্রান্ত শুরু। বিশ্বাস করুন, ইটস ভেরি পেইনফুল। হাসপাতালে সোনিয়া আন্টিকে কেবিনে শিফট করা হলো। ফিজিক্যালি উনি খুবই উইক, কিন্তু সমস্যাটা হলো জ্ঞান ফেরার পর উনি কোনো কথাই বলছেন না, একদম মাটির পুতুল। শুধু ছাদের দিকে তাকিয়ে ডাক্তাররা এলেন, বড় বড় ডিগ্রিধারী নিউরোলজিস্ট আর সাইকিয়াট্রিস্ট। আঙ্কেল ওনাদের সব খুলে বললেন, গত 3 মাসে সেই বিভীষিকা, মাছ খাওয়া, অদ্ভুত গায়েবী শক্তি সব। হেড অফ দ্য ডিপার্টমেন্ট, নামটা বলছি না, উনি আঙ্কেলের মুখের ওপর ফাইলটা ছড়ে মেরে বললেন, মিস্টার রহমান, আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে এই সমস্ত গাঁজাখড়ি গল্প আমাদের শোনাচ্ছেন? ব্ল্যাক ম্যাজিক, জিন, দিস ইজ ইউর পিওর সায়েন্স। আপনার স্ত্রী সিভিয়ার হিস্টেরিয়া এবং ডিলিশনাল ডিসঅর্ডার হয়েছে, আর আপনি সেটাকে প্রশ্রয় দিচ্ছেন, তবে এভাবে? ইউ আর রিয়েলি টকিং অ্যাবাউট ব্ল্যাক ম্যাজিক? আঙ্কেল প্রতিবাদ করতে গিয়ে বলেছিলেন, ডক্টর, আমি নিজের চোখে দেখেছি ওর শরীর কিভাবে বেঁকেছিল, সো আপনাকে এটা আমাকে বলার দরকার নেই। আপনি আপনার ট্রিটমেন্ট করুন প্লিজ। ডক্টর একটা ক্রুর হাসি দিয়ে বললেন, মানুষ যখন মেন্টালি আনস্টেবল হয় তখন তারা এক্সট্রিম বিহেভিয়ার শো করে, আর আপনার ওয়াইফের পেটে যেই বাচ্চা সেটাকে বলা হয় সিউডোসাইসিস বা ফ্যান্টম প্রেগনেন্সি। ব্রেন শরীরকে সিগন্যাল দিচ্ছে শি ইজ প্রেগনেন্ট, তাই ফুলে উঠছে। পেটে কিচ্ছু নেই, জাস্ট গ্যাস। আপনারা ওঝা হুজুর দিয়ে ওনার মেন্টাল কন্ডিশনটা আরো খারাপ করেছেন, আর এখন আমাদেরকে বলছেন চিকিৎসা করতে। এখন যদি ওনার কোনো প্রবলেম হয় সেটার জন্য আপনারাই দায়ী থাকবেন, নট আস। আপনারা জাস্ট এই সিচুয়েশনটা ভাবুন, চোখের সামনে আঙ্কেল নিজের স্ত্রীকে তিল তিল করে শেষ হতে দেখছেন, অথচ ডাক্তারেরা সেটাকে নাটক বা মানসিক রোগ বলে উড়িয়ে দিচ্ছে। সোনিয়া আন্টিকে হাই ডোজের সেডেটিভ এবং অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেওয়া স্টার্ট করা হলো। ডাক্তার বলেছিলেন ওই ওষুধগুলো খাওয়ার পরে আন্টির অবস্থা ভালো হতে পারে, কিন্তু ব্যাপারটা হলো উল্টো। আন্টির অবস্থা যেন আরো খারাপ হয়ে গেল। উনি ঘুমের মধ্যে গোঙাতেন, ভিড় করে বলতেন, ওরা আসছে,
ওরা ওরা আমার শিরায় বিষ ঢালছে। ডাক্তাররাও ওদের লোক। সবচেয়ে ভয়াবহ ছিল আইসোলেশন। ডাক্তারদের নির্দেশে আন্টির সাথে কারো দেখা করা নিষিদ্ধ হতো। বলা হতো পেশেন্টকে কোনো স্টিমুলাস দেওয়া যাবে না। আত্মীয় স্বজন যারা এতদিন সহানুভূতির নাটক করত, তারা এখন আড়ালে আবডালে বলতে শুরু করলো, ওমা সোনিয়া তো পাগল, জিনের দোহাই দিয়া এতদিন নাকি স্বামীরা কাছে পেতে চাইছিল, কত বড় খারাপ মহিলা। সমাজ যখন আপনাকে পাগল ট্যাগ দিয়ে দেয়, আপনি তখন একা, একদম একা। আঙ্কেল দিনের পর দিন হাসপাতালের করিডোরে বসে থাকতেন। ভিতরে সোনিয়া আন্টি একা, আর বাহিরে আঙ্কেল একা। আর এই একাকিত্বটা, এটা কোনো জিনের আছরের থেকে কম ভয়ের নয়। এই সময়টায় মানে আন্টি যখন হাসপাতালে লড়ছেন, আঙ্কেল একদিন বাসায় গিয়েছেন কিছু কাপড় চোপড় আনতে। বাসাটা তখন খালি পড়েছিল, কিন্তু খালামণির রুমটা ছিল অগোছালো। খালামণিকে তো আগেই গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওনার জিনিসপত্র সব ওভাবেই পড়েছিল। আঙ্কেল খালামণির আলমারিটা খুললেন। কেন খুললেন সেটা উনি নিজেও জানেন না, হয়তো কোনো উত্তর খুঁজছিলেন। আলমারির একদম পেছনে পুরাতন শাড়ির ভাঁজ লুকানো একটা লাল শালু কাপড়ে মোড়ানো ডায়েরি পাওয়া গেল। খাতাটা অনেক পুরাতন, পাতাগুলো হলুদ হয়ে গেছে। আর সেখান থেকে বেরিয়ে এলো গল্পের পেছনের আসল অন্ধকার ইতিহাস। ডায়েরিটা কোনো সাধারণ দিনলিপি ছিল না, বরং ছিল একটা বংশনামা, ফ্যামিলি কার্সের রেকর্ড। আঙ্কেল ওটা পড়তে পড়তে শিউরে উঠলেন। ওই ডায়েরিতে লেখা অনুযায়ী সোনিয়া আন্টির নানা বাড়ির গ্রামে, মানে যেখানে খালামণির জন্ম, সেখানে প্রায় 100 বছর আগে অদ্ভুত ঘটনা ঘটেছিল। গ্রামের নাম কালীনগর। সেখানে এক জিপসি বা বেদে মহিলা এসেছিল, যাকে গ্রামের লোকেরা বলতো নিশি ডাইনি। এই ডাইনি নাকি বন্ধা নারীদের সন্তান দিতে পারত, কিন্তু বিনিময়ে সে অদ্ভুত জিনিস চাইত, দুধের বদলে রক্ত আর স্নেহের বদলে নিঃশ্বাস। খালামণি ওই ডায়েরিতে নিজের হাতে লিখে রেখেছেন এক কনফেশন। উনি লিখেছেন, আমি জানতাম সোনিয়া আমার বোনের মেয়ে, কিন্তু আমার কুল তো খালি। নিশি ডাইনির সাথে কথা বললাম, 100 বছরের উপর ধরে তারা এখানে আসে। নিশি ডাইনি মন্ত্র বলে, রক্ত যদি শরীরের সাথে বিশ্বাসঘাতকতা না করে, তাইলে নতুন প্রাণ সৃষ্টি হবে। আমি তো সোনিয়ারে ভালোবাসতাম, তাই তো ওরে বাইছা নিছি। ওর শরীরটা হইব আধার বা পাত্র। আমি যে তান্ত্রিকের কাছে গেছিলাম, সে আমারে কইছিল আমি নাকি মা হইতে পারবো না, কিন্তু আমি চাইলে মালিক হইতে পারবো। আমার বোনের মেয়ের শরীরে এমনভাবে তৈরি করব যেন অতৃপ্ত আত্মা বাসা বাঁধব। ওই পুতুল, ওইটা পুতুল আসছিল না, ওইটা ছিল প্রাণ বিনিময়, আত্মার বিনিময়। ডিয়ার লিসেনার্স, আপনারা কি বুঝতে পারছেন গভীরতা? এটা শুধু কোনো হিংসে নয়, এটা ছিল একটা এনশিয়েন্ট প্যাক্ট। খালামণি চেয়েছিলেন সোনিয়া আন্টির শরীর পুরোপুরি দখল করে নিতে, মানে সোনিয়া আন্টির আত্মা বা কনসিয়াসনেস মরে যাবে, কিন্তু ওনার শরীরের ভেতরে খালামণির কন্ট্রোল বা কোনো এন্টিটি জন্ম নেবে। আর ডাক্তারেরা যেটাকে ফ্যান্টম প্রেগনেন্সি বলেছিল, সেটা ছিল রিচুয়ালের একটা সাইড ইফেক্ট, যাকে সেই ডায়েরির ভাষায় বলা শ্যাডো ওম্ব বা ছায়া গর্ভ। এখানে কোনো মানব সন্তান বড় হচ্ছিল না, বরং বড় হচ্ছিল একটা অভিশাপ। আঙ্কেল ডায়েরিটা পড়ে যখন হাসপাতালে ছুটলেন, তখন মাঝরাত। ওনার মনে হচ্ছিল দেরি হয়ে গেছে, ডাক্তাররা হয়তো বা ভুল চিকিৎসা করছেন। অ্যান্টিসাইকোটিক ওষুধ দিয়ে তারা আসলে আন্টির ব্রেনটাকে অবশ করে দিচ্ছেন। হাসপাতালে পৌঁছে আঙ্কেল যা দেখলেন, সেটা ছিল ওনার গালে আরো বড় চর। কেবিনে তখন কেউ নেই, নার্স, স্টেশনে সবাই ঘুম। আঙ্কেল কেবিনের দরজা খুলে দেখলেন সোনিয়া আন্টি বিছানায় নেই। উনি জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে, বাহিরে ঝুম বৃষ্টি। আঙ্কেল ডাক দিলেন, সোনিয়া। আন্টি ধীরে ধীরে খুললেন। হাসপাতালের নীল আলোয় ওনার চেহারাটা চেনা যাচ্ছিল না, কারণ ওনার সারা গায়ে, মানে চামড়ায়, এমনকি গালে ছোট ছোট আঁশ বা স্কেলের মতো কিছু একটা ফুটে উঠেছে, মাছের আঁশের মতো, বাট ব্ল্যাক, অর্থাৎ কালো। আন্টি আঙ্কেলের দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসিটা আগের মতো পৈশাচিক ছিল না, বরং ছিল অদ্ভুত রকমের করুণ এবং ক্লান্ত।
উনি ফিস ফিস করে বললেন, ওরা আমার ভেতরে বাসা বেঁধেছে। তুমি ডায়েরিটা পড়েছ তাই না? ওতে লেখা আছে, এই বাঁধন আগুনের তাপেও কাটবে না। আগুন শুধু পুতুলটাকে পুড়িয়েছে, কিন্তু চুক্তিটা আমার রক্তের সাথে মিশে আছে। আঙ্কেল দৌড়ে গিয়ে আন্টিকে জড়িয়ে ধরলেন। আন্টির গা তখন বরফের মতো ঠান্ডা। আঙ্কেল বললেন, আমি ডাক্তার ডাকছি, সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আন্টি আঙ্কেলের হাতটা শক্ত করে চেপে ধরলেন। ওনার নখগুলো আঙ্কেলের চামড়ায় গেঁথে গেল। উনি বললেন, ডাক্তার, ওরা তো আমাকে পাগল বানিয়ে দিচ্ছে, ওরা আমাকে বিশ্বাসই করে না। তুমি তো আমাকে বিশ্বাস করো। শোনো, খালামণি যে মন্ত্রটা পড়েছিল, এটার একটা শেষ ধাপ আছে। আমি তো এতদিন আমার মধ্যে ছিলামই না। ওটা পূর্ণ হওয়ার মাত্র 3 দিন বাকি। এই 3 দিনের মধ্যে যদি আসল উৎস নষ্ট করা না যায়, তবে আমি আর মানুষ থাকবো না, আমি অন্য কিছু একটা হয়ে যাব। হেল্প মি। সেই মুহূর্তে করিডোর দিয়ে ভারী বুটের জুতার শব্দ শোনা গেল। সিকিউরিটি গার্ড আর ডিউটি ডাক্তার ছুটে এলেন। তার আঙ্কেলকে টানতে টানতে সরিয়ে নিয়ে গেলেন। ডাক্তার চিৎকার করে বললেন, আপনাকে তো বারণ করেছিলাম পেশেন্টের কাছে আসবেন না, রাইট? ইউ আর মেকিং হার আনস্টেবল। আঙ্কেল চিৎকার করে বললেন, আপনারা ওকে মেরে ফেলছেন, ওর চিকিৎসা আপনাদের করতে হবে না। শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড আই উইল ডিসাইড হোয়াট এভার আই ওয়ান্ট। কিন্তু কে শোনে কার কথা? আঙ্কেলকে জোর করে ওয়ার্ড থেকে বের করে দেওয়া হলো। আর যখন ওনাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, উনি শেষবারের মতো দেখলেন সোনিয়া আন্টিকে। আন্টি জানালার দিকে তাকিয়ে আছেন, আর জানালার বাহিরে অন্ধকারে দুটো জল জল চোখ। কি করছিল জানি না। পালানোর কোনো পথ নেই। সায়েন্স বিশ্বাস করছে না, সমাজ পাশে নেই, সময় ফুরিয়ে আসছে। হাতে মাত্র 3 দিন। আর শত্রু এখন আর রক্ত মাংসের মানুষ নয়। শত্রু এখন একটা প্রাচীন অভিশাপ, যা হাসপাতালের দেয়াল ভেদ করে ঢুকেছে। সেই রাতে হাসপাতালের গেটের বাইরে দাঁড়িয়ে আঙ্কেল যখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহর নাম স্মরণ করছিলেন, তখন উনি চিন্তা করলেন হুজুরকে ফোন করবেন। হুজুর সব শুনে বললেন, সর্বনাশ, আমি তো ভাবছিলাম এটা সাধারণ কোনো জিনের আসর। এটা তো দেখি আরো খারাপ। এটা তো একটা প্রাচীন পরজীবী শয়তান। আপনি হাসপাতালে ঢোকার ব্যবস্থা করেন, আমি আসতেছি। আজ রাতেই যা করার করমু। বাট হাসপাতালের নিয়মটা খুব কড়া। হাসপাতালে মানুষ তখন ঢোকার কোনো ধরনের পারমিশন নেই, মানে আঙ্কেলের। কিন্তু দেয়ালে যখন মানুষের পিঠ থেকে, তখন সেই নিয়ম কেউ মানে না। আঙ্কেল সিকিউরিটি গার্ডকে টাকা দিয়ে ম্যানেজ করলেন। হুজুর যখন এলেন, তখন ওনার হাতে ছোট্ট একটা পুটলি। রাত তখন 3টা। হাসপাতালের করিডোর জনশূন্য, শুধু মাঝে মাঝে নার্সদের হাঁটার শব্দ। আবহাওয়া এতটাই খারাপ যে হাসপাতালের জেনারেটর বারবার ট্রিপ করছিল, লাইটগুলো দপদপ করছিল। সোনি আন্টির কেবিন ছিল 4 তলায়, একবারে কর্নারে। ওরা যখন কেবিনের সামনে পৌঁছালেন, তখন ভেতর থেকে কোনো শব্দ আসছিল না। পিন ড্রপ সাইলেন্স। ভেতরে ঢুকে যা দেখলেন তা দেখে হুজুর থেমে গেলেন। সোনি আন্টি বিছানায় নেই, উনি ফ্লোরে বসা। কিন্তু বসার ভঙ্গিটা মানুষের মতো না। উনি উবু হয়ে বসে আছেন, আর মাথাটা প্রায় 150 ডিগ্রির মতো পেছনের দিকে ঘোরানো। ওনার পেটটা, যেটা ডাক্তার বলেছিল বাতাস, সেটা অস্বাভাবিকভাবে ফোলা এবং নড়ছে, যেন পেটের ভেতরে নিচে জীবন্ত কিছু একটা ছটফট করছে বের হওয়ার জন্য। সারা ঘরে সেই পচা মাছ আর পানির গন্ধ। হুজুর ফিস ফিস করে বললেন, দরজাটা বন্ধ করেন, আর যাই ঘটুক আমারে ধরেন না। আমি এখন হিসার বা সুরক্ষা বলয় টানবো। হুজুর মেঝেতে চক দিয়ে একটা বৃত্ত আঁকলেন, তারপর উচ্চ স্বরে আজান দিতে লাগলেন। হাসপাতালের মতো জায়গায় মাঝরাতে আজান, ব্যাপারটা অদ্ভুত। কিন্তু তখন পরিস্থিতি স্বাভাবিক ছিল না। আজানের কণ্ঠ কানে যেতেই সোনি আন্টি ওনার ভেতরে থাকা সেই জিন প্রচন্ড আক্রোশে চিৎকার করে উঠল, চুপ কর, এই একদম চুপ কর, এই নর্দমার কিট, চুপ। একটা কথা উচ্চারণ করবি না, চুপ। কোনো আজান দিবি না। গলাটা সোনি আন্টি, এমনকি ওটা কোনো মানুষের গলাও না, দ্বৈত কণ্ঠস্বর। হুজুর ধমক দিয়ে বললেন, বাইরে আয় তুই। এই তুই কে? নিশি দেয়নি তুই নাকি তার দাস? সত্যি কথা কবি। সোনি আন্টির শরীরটা ফ্লোর থেকে শূন্যে ভেসে উঠল, কিন্তু ওনার হাত পাগুলো এমনভাবে মটমট করে ভেঙে গেল, যা দেখলে মনে হয় হাড়গোড় সব গুঁড়ো হয়ে যাচ্ছে। আর সেই জিনটা ভেতর থেকে খিলখিল করে হেসে উঠল, আমি তো প্রত্যাশা, আমি তো মাতৃত্ব।
এর খালামুনি চেয়েছিল একটা সন্তান, আর সে আমাকেই ডেকেছিল। সে কথা দিয়েছিল রক্তের বদলে রক্ত। সে সোনিয়ার শরীরটাকেই দিয়ে দিয়েছে আমাকে। আমি এখন জন্ম নেব, এই শরীর ছেড়ে আমি বের হবই। আমরা এতক্ষণ ভাবছিলাম খালামণি সোনিয়া আন্টিকে মেরে ফেলতে চাইছিলেন বা পাগল করতে চেয়েছিলেন, কিন্তু আসল সত্যিটা ছিল আরো অনেক বেশি ডিস্টার্বিং। খালামণি আসলে বন্ধা ছিলেন না। ওনার গর্ভে সন্তান আসতো, কিন্তু প্রতিবারই মিসক্যারেজ হতো, কারণ ওনার শরীরে এক ধরনের জেনেটিক বা স্পিরিচুয়াল প্রবলেম ছিল। ওই ডায়েরির লেখা আর জিনের কথা মিলিয়ে হুজুর মুহূর্তে ধরে ফেললেন খালামণির গর্ভে আসলে কিছু নেই, গর্ভটাই ভাড়া দেওয়া। উনি সোনিয়ান্টির গর্ভটাকে একটা ইনকিউবেটর হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। সেই তান্ত্রিক বা নিশিটানির মন্ত্র ছিল, যে নারী মা হতে পারে না সে অন্য মায়ের গর্ভে নিজের সন্তান দিতে পারে। খালামণি নিজের আত্মাকে, নিজের ইচ্ছাকে একটা শয়তানি সত্তার সাথে মিশিয়ে সোনিয়া আন্টির পেটে চালান করে দেন। সোনিয়া আন্টির পেট এতটা বড় হচ্ছিল, এটা আসলে কোনো বাচ্চা না, এটা আসলে খালামণিরই কোনো এক বিকৃত, কোনো এক স্পিরিচুয়াল রূপ বা রিবার্থ, বা কোনো একটা শয়তানের জন্ম। যেই সন্তান খালামণি চাইতেন। খালামণি বাইরে থেকে পড়ছেন ঠিকই, কিন্তু ওনার কালো আত্মা সোনিয়া আন্টির উপরে কেমন করে অভিশাপ দিচ্ছিল কেউ জানে না। ওনার আত্মা তো সবসময় কালোই ছিল, যেদিন থেকে উনি নিশি ডাইনির সাথে জাদুতে লিপ্ত হন। হুজুর চিৎকার করে বললেন, এটা জন্মাইতে দেওয়াই যাবে না। এই যদি একবার জগতের আলো দেখে, তাহলে এটার জিন থাকবো না, মানুষ রূপী রাক্ষস হইব এটা। শুরু হলো যুদ্ধ, রুকিয়া শুরু হলো। সোনিয়া আন্টি হুজুরের আয়াত শুনে জোরে জোরে বলতে থাকে, ছেড়ে দে, ছেড়ে দে, ওকে আসতে দে, আসতে দে। হুজুর বললেন, ওরে শক্ত করে ধরেন, শক্ত করে ধরেন, আমি পেরেক মারবো। হুজুর একটা লোহার পেরেক বের করলেন, তাতে কিছু আরবি মন্ত্র খোদাই করা। উনি সেটা নিয়ে সোনিয়া আন্টির ছায়ের উপর, হ্যাঁ ছায়ের উপর ফ্লোরে জোরে মারলেন। লজিকটা আধ্যাত্মিক। পেরেকটা ফ্লোরে ঢোকার সাথে সাথেই সোনিয়া আন্টির শরীরটা যেন বেঁকে গেল। একটা বিকট শব্দ হলো, যেন অনেকগুলো কাঁচ একসাথে ভেঙে গেল। ওনার মুখের চোখ দিয়ে রক্ত বেরোতে স্টার্ট করলো। এরপর জোরে একটা চিৎকার শোনা গেল। হুজুর এবং তসবিহ, আঙ্কেলের আর্তনাদ। আঙ্কেল চিৎকার করলেন, সোনিয়া তাকিও না ওদিকে, আমার দিকে তাকাও। সোনিয়া আন্টি তখনও লড়াই করছেন, কিন্তু ওনার শরীরটা নিতে পারছিল না। হঠাৎ সব শান্ত হয়ে গেল। একটা বিভৎস বুড়ির অবয়ব, যার মুখটা অবিকল খালামণির মতো, ছায়াটা কিছুক্ষণ শূন্যে ভেসে রইল। তারপর হুজুরের শেষ ফুৎকারে এটা আর্তনাদ করতে করতে মিলিয়ে গেল, অমন হলো ব্লাস্ট হয়ে গেল। টিমটিমে আলোয় দেখা গেল সোনিয়া আন্টি ফ্লোরে পড়ে আছেন, রক্ত আর কালো তরলে মাখামাখি। উনি শ্বাস নিচ্ছেন না, কিন্তু খুব ক্ষীণভাবে হয়তোবা নিচ্ছেন। হুজুর ঘাম মুছতে মুছতে বসে পড়লেন। বাহির করে দিছি, আশা করি আর ফিরতো না, কিন্তু আল্লাহর উপরে ভরসা রেখেন। হুজুর করুণ রূপে তাকালেন, বললেন, গাছ তো উপড়ে ফেলা হয়েছে, কিন্তু এই জাদুর প্রভাবে সোনিয়া আন্টি আর কখনো ভালো হতে পারে না। এবং আশ্চর্যজনকভাবে ডাক্তাররা পরের দিন বললেন, মিরাকুলাসলি ওনার পেটের গ্যাস উধাও, কিন্তু ইন্টারনাল হ্যামারেজ হয়েছে প্রচুর। সোনিয়া আন্টি অসুস্থ হলেন, শরীরে রক্ত ফিরল। 3 মাস পর উনি হাসপাতাল থেকে ছাড়া পেলেন। কিন্তু আঙ্কেল যে সোনিয়াকে ঘরে নিয়ে ফিরলেন, এটা আগের সোনিয়া ছিল না। শারীরিক ক্ষতিটা ছিল পার্মানেন্ট। ডাক্তাররা জানালেন ওনার ইউটেরাস বা জরায়ু এতটাই ড্যামেজ হয়েছে যে উনি আর কোনোদিন মা হতে পারবেন না। ওনাদের ভাগ্য ভালো, শাহিদের মতো একটা ছেলে ওনাদের ঘরে এখনো আছে। সন্তানহীন হলেন না ওনারা। এদিকে ব্ল্যাক ম্যাজিক এবং পজিশনের সময় ওনার ব্রেনের কিছু অংশ যেটা ড্যামেজড হয়ে গিয়েছিল। সোনিয়া আন্টি এখন বেঁচে আছেন, হাঁটছেন, খাচ্ছেন, কিন্তু উনি কাউকে চিনতে পারেন না। উনি আঙ্কেলকেও চেনেন না, যার একটা সংসার ছিল। সবচেয়ে মর্মান্তিক দৃশ্যটা আমি দেখেছি কিছুদিন আগে। আমি আমার কথা বলছি। আমি আঙ্কেলের বাসায় গিয়েছিলাম, ড্রয়িং রুমে বসে আছি। সোনিয়া আন্টি ভেতর থেকে এলেন। ওনার কোলে একটা কাপড়ের পুতুল, সেই বিভীষিকাময় পুতুল নয়, নর্মাল একটা পুতুল।
উনি পুতুলটাকে বুকের সাথে জড়িয়ে ধরে দোল দিচ্ছেন আর গুনগুন করে গান গাইছেন। আঙ্কেল আমার দিকে তাকিয়ে ম্লান হাসলেন, বললেন, জানো, ও মনে করে এটা ওর বাচ্চা। ডাক্তাররা বলেছেন ডিলিশন। আমিও ভাঙাই না, সারাদিন ওই পুতুল নিয়েই থাকে। আমাকে বলে কি জানো, ভাইয়া একটু সরে বসুন না, আমার বাচ্চাটা ঘুমাবে। চিন্তা করো সাবিত, আমি তো ওর হাজব্যান্ড, আর ও আমাকে ভাইয়া বলে। খালামণি এখন আমি জানি না কোন অবস্থায় আছে, কিন্তু কয়েক মাস আগে খবর পেয়েছি উনি নাকি শরীরে আগুন লেগে মারা গেছেন, এবং মারা যাওয়ার আগে চিৎকার করে বলেছেন ওনার মেয়েকে যেন ফিরিয়ে দেওয়া হয়। ওনার জন্য মনে ঘৃণা ছাড়া আমার কাছে আর কিছু নেই। দিন চলে গেছে, কিন্তু রেখে গেছে বুক ভরা শূন্যতা। আপন মানুষের হিংসা একটা সাজানো বাগানকে কিভাবে শ্মশান বানিয়ে দিতে পারে, সোনিয়া আন্টির শূন্য চাউনি তার জীবন্ত প্রমাণ। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই। আমরা যে ভূত ভয় পাই, অন্ধকার ভয় পাই, কিন্তু মানুষের ভেতরে যে অন্ধকার থাকে তার গভীরতা মাপার কোনো যন্ত্র কি আছে? সোনিয়া আন্টির খালামণি তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন, অথচ সেই ভালোবাসাটার আড়ালে ছিল পজিশনের একটা আকাঙ্ক্ষা। তাই বলে রাখি, রাতে ঘুমোতে যাবার আগে দরজা জানালা তো লক করবেনই, কিন্তু মাঝে মাঝে কাছের মানুষের চোখের ভাষাও একটু পড়বেন। কে জানে, হয়তো আপনার খুব কাছের কারো হাসির আড়ালে লুকিয়ে আছে কোনো এক নিশি ডাইনি, যে অপেক্ষা করছে আপনারই অসতর্ক মুহূর্তের জন্য। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর যদি কখনো দেখেন প্রিয়জনের আচরণে হঠাৎ পরিবর্তন, লজিক দিয়ে সব ব্যাখ্যা করতে যাবেন না। কিছু কিছু অন্ধকারের উত্তর আলো দিয়ে হয় না, বিশ্বাস দিয়ে হয়। শুভরাত্রি। মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার, যারা ভৌতিক গল্প পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এবার একটা অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং উপভোগ করবেন প্রতিটি মুহূর্ত। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম আপনাদের সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য আজ আবার হাজির হলাম। আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন আমাদের এক পরিচিত বড় ভাই। উনি বেশ কিছুদিন আগে আমার সাথে ঘটনাটি শেয়ার করেছিলেন। ওনার বাড়ি মূলত নারায়ণগঞ্জ জেলায়। উনি মাঝে মাঝে কাজের কারণে চট্টগ্রাম আসেন। তো আমি চট্টগ্রামে থাকা অবস্থাতেই ওনার কাছ থেকে ঘটনাটি কালেক্ট করি, কিন্তু আসলে ঘটনাটি শেয়ার করার জন্য সেরকম স্কোপ আমি পাচ্ছিলাম না। যেহেতু স্কোপ আজ পেয়ে গেলাম, তাই আপনাদের জন্য রেকর্ড করতে বসলাম। আজকের ঘটনাটি যে ভাই আমাকে বলেছেন, আমি সঙ্গত কারণে তার পরিচয়টা উল্লেখ করতে পারছি না। আশা করছি আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। আর ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে আগেই ক্ষমা প্রার্থনা করছি যদি আমার ঘটনা বলায় বা আমার ঘটনা বলার পরে বুঝতে কারো অসুবিধা হয় সেটার জন্য। তো চলুন বেশি দেরি না করে সরাসরি ভাইয়ের ঘটনায় চলে যাই। আমি এই ঘটনাটি তার ভাষাতেই বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি সেটা খুবই অদ্ভুত একটা ঘটনা। এটি এমন একজন মানুষের জীবনের অভিজ্ঞতা যিনি আধ্যাত্মিক জগতের অনেক গভীর সত্যকে খুব কাছ থেকে দেখেছেন। আমরা সচরাচর জিন বা অশরীরী নিয়ে যেসব গল্প শুনি সেখানে ভয়ঙ্কর সব অবয়ব বা চিৎকার চেঁচামেচির বর্ণনা থাকে, কিন্তু আজকের ঘটনাটি ভিন্ন। এখানে ভয়টা কোনো বিকট দর্শনে নয়, বরং ভয়টা মিশে আছে নিস্তব্ধতায়, বাতাসের ভারী হয়ে ওঠায় এবং আমাদের চারপাশের চেনা পরিবেশের অচেনা আচরণের মতো। যিনি এই ঘটনার মূল সাক্ষী, উনাকে আমরা সম্মানের সাথে আলেম সাহেব বলে সম্বোধন করি। আলেম সাহেব একজন অত্যন্ত পরহেজগার এবং জ্ঞানী মানুষ। ওনার জীবনে ঘটে যাওয়া এই তিনটি ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই দৃশ্যমান জগতের বাইরেও এমন এক অদৃশ্য জগৎ রয়েছে যার নিয়ম কানুন আমাদের চিন্তার অতীত। ঘটনাটি আজ থেকে বেশ কয়েক বছর আগের। আলেম সাহেবের জবানিতে সেই হাড়হিম করা ঘটনাটি আমি আপনাদের শোনাচ্ছি। আমরা চলে যাচ্ছি সেই সময়ে যখন বাংলাদেশের গ্রামগুলো ছিল আরো বেশি নিঝুম আর রাতের অন্ধকার ছিল আরো বেশি রহস্যময়।
ঘটনার সূত্রপাত হয়েছিল একটি দাওয়াতকে কেন্দ্র করে। আলেম সাহেবের কাছে সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে একটি দাওয়াত আসে। জায়গাটি ঠিক শহরের কোলাহল থেকে অনেকটা দূরে, যেখানে চা বাগানের সীমানা মিশে গিয়েছে গভীর জঙ্গলের সাথে। সেখানকার এক পীর সাহেব, যিনি এই অঞ্চলের অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, তিনি আলেম সাহেবকে বিশেষ অনুরোধ করেছিলেন তাদের বাৎসরিক ওরস মাহফিলে উপস্থিত থাকার জন্য। আলেম সাহেব সাধারণত এত দূরের সফর এড়িয়েই চলেন, কিন্তু পীর সাহেবের আন্তরিকতা এবং বারবার অনুরোধে তিনি আর তা করতে পারলেন না। সফরের প্রস্তুতি শুরু হয়ে গেল। ঢাকা থেকে সিলেটের সেই গন্তব্যে পৌঁছাতে তখন প্রায় 2 দিনের ধাক্কা। আলেম সাহেব এবং উনার কয়েকজন সফর সঙ্গী মিলে রওনা হলেন। উনারা যখন সেই গন্তব্যের কাছাকাছি পৌঁছালেন, তখন সূর্য প্রায় ডুবে এসেছে। সিলেটের সেই বিশেষ এলাকাটি প্রকৃতি বেশ অদ্ভুত। একদিকে উঁচু নিচু ঢিলা, অন্যদিকে ঘন বাঁশঝাড় আর প্রাচীন সব গাছের সারি। বিকেলের ম্লান আলোয় সেই গাছগুলোকে মনে হচ্ছিল যেন এক একজন নীরব প্রহরী দাঁড়িয়ে আছে রাস্তার 2 পাশে। গন্তব্যে পৌঁছানোর আগে পথের মাঝখানে একটি পুরনো গ্রামে ওনাদের যাত্রা বিরতি নিতে হলো। সেই গ্রামেই আলেম সাহেবের এক মুরিদ বা ভক্তের বাড়ি। পরিকল্পনা হলো রাতটা ওই মুরিদের বাড়িতেই কাটানো হবে এবং পরদিন সকালে মূল গন্তব্যের দিকে রওনা দেওয়া হবে। সেই মুরিদের বাড়িটি ছিল বিশাল পুরোনো আমলের, ব্রিটিশ আমল বা তারও আগের তৈরি। লাল ইটের দালান, যার প্লাস্টার খসে পড়েছে অনেক জায়গায়। শ্যাওলা জমি কালচে সবুজ হয়েছে দেয়ালগুলো। বাড়ির সামনে বিশাল এক দিঘি, আর দিঘির পাড়ে শতবর্ষী কিছু গাছ। গাছ বললে ভুল হবে, আসলে সেগুলো বট গাছ। সন্ধ্যার আজান যখন দিঘির পানি ছুঁয়ে ভেসে আসছিল, তখন পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠছিল। আলেম সাহেব গাড়ি থেকে নামতেই অনুভব করলেন এই বাড়ির বাতাসে কিছু একটার উপস্থিতি আছে, কিন্তু একটা যা সাধারণ মানুষের চোখে পড়ে না। কিন্তু উনার মতো আধ্যাত্মিক মানুষ ঠিকই পান। মুরিদ এবং তার পরিবারের লোকেরা অত্যন্ত খাতির যত্ন করে আলেম সাহেবকে বরণ করে নিলেন। রাতের খাবারের পর আলেম সাহেবকে যে ঘরটি দেওয়া হলো, সেটি ছিল বাড়ির নিচ তলায়, অনেকটা মূল কাঠামোর একটু আড়ালে। এই ঘরটির সাথে একটি পুরনো সিঁড়ি নেমে গেছে মাটির নিচে, যেটা একসময় বেসমেন্ট হিসেবে ব্যবহৃত হতো বা মাটির নিচের গোপন ঘর হিসেবে ব্যবহৃত হতো। বাড়ির লোকেরা আলেম সাহেবকে জানালেন, হুজুর, এই দিকটায় সাধারণত কেউ আসে না, তাই এরকম নিরিবিলি। আপনার ইবাদত বন্দেগীতে কোনো ব্যাঘাত ঘটবে না। রাত গভীর হলো। গ্রামের নিস্তব্ধতা যেন কানের পর্দায় তালা লাগিয়ে দিল। বাইরে মাঝে মাঝে রাত জাগা পাখির ডাক ছাড়া আর কোনো শব্দই নেই। আলেম সাহেব অজু করে জায়নামাজে দাঁড়ালেন। তিনি তাহাজ্জুদের নামাজ এবং বিশেষ কিছু ওয়াজিফা পাঠ করার নিয়ত করছিলেন। ঘরের জানালা দিয়ে আসা চাঁদের আলোয় ঘরটি আধো অন্ধকার আধো আলোর এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। আলেম সাহেব যখন ইবাদতে মগ্ন, ঠিক তখন তিনি অনুভব করলেন ঘরের তাপমাত্রা যেন হঠাৎ করে কয়েক ডিগ্রি কমে গেল। সিলেটের রাতে শীত থাকে, এই ঠান্ডাটা প্রাকৃতিক ছিল না, এটা ছিল হাড় কাঁপানো, শির দ্বারা বেয়ে নেমে যাওয়া এক হিম শীতল অনুভূতি। আলেম সাহেব ওনার ধ্যানে মগ্ন রইলেন, কিন্তু ওনার মন বলছে এই ঘরে তিনি একা। হঠাৎ দরজার শব্দ হলো, খুব আস্তে কিন্তু স্পষ্ট। আলেম সাহেব ভাবলেন হয়তো বাড়ির কোনো খাদেম কিছু প্রয়োজনে এসেছে। তিনি নামাজে ছিলেন, তাই সাড়া দিলেন না। কিছুক্ষণ সব চুপ, তারপর আবার ঠক ঠক। এবার শব্দটা একটু জোরে, যেন কেউ অধৈর্য হয়ে কড়া নাড়ছে। আলেম সাহেবের ইবাদতে ব্যাঘাত ঘটতে লাগলো। তিনি অনুভব করলেন দরজার ওপাশে যে দাঁড়িয়ে আছে তার উপস্থিতিটা কেন যেন স্বাভাবিক মানুষের মতো মনে হচ্ছে না।
মানুষের উপস্থিতিতে একটা উষ্ণতা থাকে, কিন্তু দরজার ওপাশ থেকে ভেসে আসছে এক তীব্র হতাশা আর কষ্টের অনুভূতি। নামাজ শেষ করে আলেম সাহেব তসবিহ পাঠ করতে শুরু করলেন। বিশেষ কিছু দোয়া পড়ার সাথে সাথে দরজার ওপাশের অস্থিরতা বেড়ে গেল। মনে হচ্ছিল কেউ নখ দিয়ে দরজার কাঠে আঁচড় কাটছে। আলেম সাহেব বুঝতে পারলেন ওনার পঠিত দোয়াগুলো ওপাশের সত্তাটি সহ্য হচ্ছে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছালো যে তিনি আর বসে থাকতে পারলেন না। বাধ্য হয়ে তিনি তসবিহ রাখা বন্ধ করে উঠে দাঁড়ালেন। ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন তিনি। দরজার ছিটকিনি খোলার আগে তিনি একবার আয়াতুল কুরসি পড়ে নিজের বুকে ফু দিলেন। তারপর খুব সাবধানে দরজাটা খুললেন। দরজা খুলতেই যে দৃশ্যটি আলেম সাহেব দেখলেন তা উনার মতো শক্ত মনের মানুষকেও মুহূর্তের জন্য স্তম্ভিত করে দিল। বারান্দার আবছা অন্ধকার, দরজার ঠিক সামনেই মেঝেতে বসে আছে এক বিশাল আকৃতির নারী। তার পরনে সাদা ধান কাপড়ের মতো একটা পোশাক, যা অনেক পুরনো এবং মলিন। মহিলাটি এমন ভাবে বসেছিল যে তার মুখ দেখা যাচ্ছিল না। মাথাটা নিচু করে হাঁটুর মধ্যে গুজে রাখা, কিন্তু তার শরীরের গঠন ছিল অস্বাভাবিক রকমের চওড়া। সাধারণ কোনো মানুষের পক্ষে এত চওড়া হওয়া একেবারেই অসম্ভব। এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, আলেম সাহেব লক্ষ্য করলেন মহিলাটি দু পা উল্টো দিকে ঘোরানো। মহিলাটি থরথর করে কাঁপছিল, যেন তার শরীরে প্রচন্ড জ্বর, অথবা সে তীব্র কোনো যন্ত্রণায় ভুগছে। আলেম সাহেব কিছু জিজ্ঞাসা করার আগেই সেই সত্তাটি বলে উঠল। তার কণ্ঠস্বর ছিল ভাঙা, খাদে না, যেটা বহু বছরের পুরনো কোনো কুয়া থেকে সে আওয়াজ আসছে। সে আর্তনাদ করে বলল, দোহাই আপনার, আল্লাহর দোহাই লাগে, আপনি পড়াটা আর পড়বেন না, দয়া করুন আমার উপর। আলেম সাহেব গম্ভীর এবং শান্ত গলায় জিজ্ঞেস করলেন, তুমি কে? আমাকে কেন বাধা দিচ্ছ? মহিলাটি মাথা না তুলেই বলল, আমি এই বাড়ির কেউ নই, আমার এই বাড়িরই সব। আমি 80 বছর ধরে এই বাড়ির নিচের বেসমেন্টে বাস করি। আমি জিন জাতির সদস্য, কিন্তু বিশ্বাস করুন, আমি আজ পর্যন্ত এই বাড়ির কোনো মানুষের কোনো ক্ষতি করিনি। আমি বরং এই বাড়ির এবং ভিটার পাহারা দেই। আমি বাড়ির কর্তাদের ইবাদত দেখে এখানে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু মহিলাটি থামল। তার কান্নার শব্দে পরিবেশটা আরো ভারী হয়ে উঠল। সে আবার বলল, কিন্তু আপনি আজ রাতে যে কালাম পড়ছিলেন, যে নূরের জৌলুস আপনার ঘর থেকে বের হচ্ছিল, তা আমি সহ্য করতে পারছিলাম না। আমার শরীর যেন পুড়ে যাচ্ছে, আগুনের ছ্যাঁকা লাগছে আমার অস্তিত্বে। আপনি যদি এই পড়া চালিয়ে যান, আমি হয়তো জ্বলে ভস্ম হয়ে যাব, অথবা আমাকে এই ভিটে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমি যেতে চাই না। আমি এই বাড়ির মায়া ছাড়তে পারবো না। দয়া করুন, আল্লাহর ওয়াস্তে আমাকে দয়া করুন। আলেম সাহেব বুঝতে পারলেন এটি কোনো দুষ্টু জিন নয়, বরং এটি একটি মুমিন বা শান্ত প্রকৃতির জিন, যে তার নিজের সীমানার মধ্যে থাকতেই পছন্দ করে। আলেম সাহেব ওনার আত্মিক বিচক্ষণতা দিয়ে বুঝলেন এর কথায় সত্যতা আছে। তিনি নরম সুরে বললেন, দেখো, আমি তোমাকে কষ্ট দিতে আসিনি। আমি জানতাম না তুমি এখানে আছো। ঠিক আছে, আমি আমার বিশেষ আমল বন্ধ করছি। তুমি তোমার জায়গায় ফিরে যাও। তবে মনে রেখো, এই বাড়ির কোনো মানুষের ক্ষতি যেন না হয়। মহিলাটি কৃতজ্ঞতার জন্য আরো নুয়ে পড়ল। সে বলল, আমি কথা দিচ্ছি, আমি আজীবন বাড়ির পাহারাদেরও হয়েই থাকবো। আপনারা নিশ্চিন্তে ঘুমান। বলার সাথে সাথেই চোখের পলকে সেই বিশাল অবয়বটি যেন বাতাসের সাথে মিশে গেল। কোনো ধোঁয়া নয়, কোনো জাদুকরি ভ্যানিশিং নয়, ঠিক যেন অন্ধকারের ছায়া সরে যাওয়ার মতো করে এই হয়ে গেল। আলেম সাহেব দরজা বন্ধ করে দিলেন। সেই রাতে তিনি আর ওই বিশেষ ওয়াজিফা পাঠ করলেন না, সাধারণ জিকির করে শুয়ে পড়লেন। পরদিন সকালে ফজরের নামাজের পর বাড়ির কর্তা এবং এলাকার পীর সাহেবের সাথে আলেম সাহেব নাস্তার টেবিলে কথা বললেন। আলেম সাহেব প্রসঙ্গক্রমে রাতের ঘটনাটি বললেন। তিনি জানতে চাইলেন তারা কি জানে তাদের বাড়ির নিচে কে থাকে। বাড়ির মালিক
এক বৃদ্ধ ভদ্রলোক ম্লান হাসলেন। তিনি চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, হুজুর, আমরা জানি, আমাদের দাদা পরদাদারা বলে গেছেন এই বাড়ির বেসমেন্টে একজন বিবির বসবাস। উনি জিন জাতির, কিন্তু আমাদের পরিবারেই একজন হয়ে বহুকাল ধরে তিনি রয়েছেন। ছোটবেলা থেকে আব্বা, চাচারা আমাদের মানা করতেন মাগরিবের পর বা গভীর রাতে বেসমেন্টের দিকে যেতে। বলতেন ওখানে উনি ইবাদত করেন বা বিশ্রাম নেন, ওনাকে বিরক্ত করা যাবে না। আপনি কাল ওনার ইবাদতের সময় হয়তো ওনার সীমানায় আধ্যাত্মিক চাপ সৃষ্টি করেছিলেন, তাই উনি সইতে পারেননি। উনি কখনো আমাদের সামনে আসেননি, কিন্তু আমরা ওনার উপস্থিতি ঠিকই টের পাই। চোর ডাকাত তো দূরের কথা, কোনো বালা মুসিবতও এই বাড়িতে সহজে ঢুকতে পারে না ওনার কারণে। উনি আল্লাহর উসিলা হয়ে আমাদেরকে সাহায্য করে যান। আলিম সাহেব মাথা নাড়লেন। তিনি বুঝতে পারলেন দৃশ্যমান জগতের মানুষের সাথে অদৃশ্য জগতের বাসিন্দাদের এই সহাবস্থান গ্রাম বাংলার এক চিরচারিত রহস্য। সেখান থেকে বিদায় নিয়ে ওনারা আবার মূল গন্তব্যের দিকে রওনা হলেন। দীর্ঘ ভ্রমণের পর আলেম সাহেব এবং ওনার সাথে আসা বাকিরা নির্দিষ্ট দরগা শরীফে পৌঁছালেন। পুরুষের বিশাল আয়োজন, হাজার হাজার মানুষের সমাগম, জিকির, তিলাওয়াত আর রান্নাবান্নার গন্ধে পুরো এলাকা মুখরিত। আলেম সাহেবকে সেখানে অত্যন্ত সম্মানের সাথে রিসিভ করা হলো। সেখানে ওনার থাকার জন্য নির্দিষ্ট তাঁবু বা হাজরখানার ব্যবস্থা ছিল। ওরসের মূল আনুষ্ঠানিকতা শেষ হবার পর একদিন দুপুরে কয়েকজন লোক আলেম সাহেবের সাথে দেখা করতে এলেন। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল তারা ভীষণ বিপদগ্রস্ত। তাদের সাথে ছিল এক মধ্যবয়সী লোক, তার চোখের নিচে গভীর কালি, শরীর জীর্ণ শীর্ণ এবং চাহনিতে এক ধরনের বিকারগ্রস্ত ভাব। লোকটিকে দেখেই মনে হলো সে দিনের পর দিন ঠিকমতো ঘুমাতে পারেনি। আলেম সাহেবের পরিচিত এক মুরিদ পরিচয় করিয়ে দিলেন। জোর, এই লোকটির বাড়ি বাগেরহাট জেলায়। পেশায় সে একজন গোর খোদক। ওর নাম জব্বার। ওর সাথে অদ্ভুত সব ঘটনা ঘটেছে। ও কোনোভাবেই শান্তি পাচ্ছে না। আমরা শুনেছি আপনি এখানে এসেছেন, তাই ওকে নিয়ে ছুটে এলাম। আলেম সাহেব জব্বারকে কাছে ডাকলেন, শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? নির্ভয় বলো। জব্বার প্রথমে কথা বলতে পারছিলেন না, তার ঠোঁট কাঁপছিল। একটু পানি খেয়ে সে তার অভিজ্ঞতার চুলি খুলে বসল। তার ঘটনাটি ছিল হাড়হিম করা। জব্বার বলতে শুরু করলো, হুজুর, আমাদের বংশের সবাই গোর খোদক। আমার বাপ দাদারাও এই কাজই করত। আমাদের গ্রামের পাশে যে কবরস্থানটা, ওটা অনেক পুরাতন। মুরব্বীরা বলে ওটা নাকি কয়েকশো বছরের পুরনো। সেখানে এমন অনেক কবর আছে যেগুলোর কোনো নাম ফলক নেই, মাটি সমান হয়ে গেছে। আমার বড় ভাই আগে ওখানে কাজ করত, কিন্তু বছর দুয়েক আগে ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, আবোল তাবোল বকতে শুরু করে। তারপর কাজ ছেড়ে দেয়। ভাইয়ের পরে দায়িত্ব আসে আমার ঘাড়ে। সে দম নিল, যেন সেই স্মৃতি মনে করতেই তার দম বন্ধ হয়ে আসছে। এরপর আবার বলল, প্রথম প্রথম সব ঠিক ছিল, কিন্তু সমস্যা শুরু হলো গত অমাবস্যার পর থেকে। একদিন রাতে একটা লাশ দাফন করে আমি কবরস্থানেই ছিলাম। কোদাল টোদাল গুছিয়ে বাড়ি ফিরবো, এমন সময় আমার কানে একটা আওয়াজ এলো। কেউ যেন খুব করুণ সুরে কাঁদছে। আওয়াজটা মানুষের কান্নার মতো, কিন্তু তাতে এমন একটা তীক্ষ্ণতা ছিল যা মানুষের গলায় সম্ভব নয়। মনে হচ্ছিল বাতাস চিরে সেই কান্না আমার কানে ঢুকছে। জব্বার একটু নড়ে চড়ে বসলো। আলেম সাহেব মনোযোগ দিয়ে শুনছিলেন। আমি ভাবলাম এর কোনো অজনের কান্নাকাটি। আমি টর্চ লাইটটা জেলে আওয়াজ লক্ষ্য করে এগোতে থাকলাম। কবরস্থানের শেষ প্রান্তে যেখানে জঙ্গল শুরু হয়েছে, সেখানে একটা বিশাল শিশু গাছ আছে, আর তার নিচেই একটা অনেক পুরনো কবর, ইটের বাঁধানো, কিন্তু ভেঙে চড়ে একাকার হয়ে গেছে। আমি দেখলাম এই কবরের পাশে সাদা কাপড়ের মতো কিছু একটা নড়ছে। আমি সাহস করে ডাক দিলাম, কে ওখানে? কে এত রাতে ওখানে কি করছেন? হুজুর, আমার ডাক শুনে কান্নাটা থেমে গেল। তার যেটা দেখলাম, ওই সাদা কাপড় পরা অবয়বটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হুজুর, ওটা কোনো সাধারণ উচ্চতার মানুষ ছিল না।
গাছটার ডাল পর্যন্ত তার মাথা ঠেকে যাচ্ছিল। তার চুলগুলো ছিল এলোমেলো। তার মুখটা, আমি টর্চের আলোয় মুখটা স্পষ্ট দেখতে পাইনি, কিন্তু তার চোখ দুটো কেমন যেন জ্বলছিল। আগুনের মতো নয়, বরং মরা মাছের চোখের মতো ফ্যাকাশে সাদা, কিন্তু অন্ধকারেও সেগুলো জ্বলছিল। সে আমার দিকে তাকিয়ে একটা বিকট আওয়াজ করলো। সেটা কোনো ভাষা ছিল কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হলো সে আমাকে বলছে চলে যা। আমি ভয়ে দৌড় দিলাম, কিন্তু দৌড়াতে গিয়ে আবার মনে হচ্ছিল কেউ আমার পায়ের গোড়ালি টেনে ধরেছে। কোনোমতে চান নিয়ে বাড়ি ফিরলাম। সেই রাত থেকে আমার শান্তি হারাম হয়ে গেছে হুজুর। আমি যখনই রাতে ঘুমাতে যাই, স্বপ্নে দেখি ওই লম্বা মহিলাটা আমার শিয়রে দাঁড়িয়ে আছে। আর যখনই আমি বাধ্য হয়ে কাজের জন্য রাতে কবরস্থানে যাই, আমি তাকে দেখি সে সবসময় পুরনো কবরটার আশেপাশে থাকে। আমিও কবরের কাছে গেলেই সে আমাকে ধাওয়া করে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, ওই কবরস্থানের এক কোণে একটা পরিত্যক্ত কুয়া আছে। যখনই ওই জিনিসটা আমাকে তাড়া করে, সে আমাকে কৌশলে ওই কুয়ার দিকে ঠেলে দিতে চায়। আমার মনে হয় সে চায় আমি ওই কুয়ায় পড়ে মরে যাই। গত সপ্তাহে আমি কবর খুঁড়ছিলাম, তখন হঠাৎ আমার কানের কাছে ফিসফিস করে কেউ বলল, তোর সময় শেষ। আমি চমকে পেছনে তাকালাম, কিন্তু কেউ নেই। কিন্তু আমার কোদালের হাতলে দেখলাম ভেজা মাটির ছাপ, যেটা কেউ মাত্র সেটা ধরেছিল। হুজুর, আমি আর পারছি না। ওই মহিলা জিন আমাকে মেরে ফেলবে। আমার ভাইকেও ওটাই পাগল করেছে। আলেম সাহেব সব শুনে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন। তারপর তিনি জব্বারের দিকে তাকিয়ে বললেন, তুমি ঠিকই ধরেছ। ওই পুরনো কবরটি সাধারণ কোনো কবর নয়। ওখানে বহু বছর আগে এমন কাউকে দাফন করা হয়েছিল যে হয়তো কোনো কালো জাদুর চর্চা করত, বা তার সাথে কোনো শক্তিশালী জিনের চুক্তি ছিল। এই জিন এখনো ওই কবরের পাহারাদার হিসেবে নিযুক্ত আছে। সে চায় না কেউ ওই কবরের পবিত্রতা নষ্ট করুক বা গোপন কোনো কিছু দেখে ফেলুক। আর এই কুয়া, ওটা হলো তার ফাঁদ। ও তোমাকে কুয়ায় ফেলে মারতে চায়, কারণ অপঘাতে মৃত্যু হলে তোমার আত্মাকে সে কষ্ট দিতে পারবে। আলেম সাহেব আরো বললেন, এই জিনিস তোমার উপর আসর করার চেষ্টা করছে, কিন্তু পারছে না, কারণ তোমার ইমানের জোর আছে। তবে সে তোমার মনকে দুর্বল করে ফেলেছে। এরপর আলেম সাহেব জব্বারকে একটি বিশেষ তাবিজ বা রক্ষা কবচ দিলেন। তিনি কড়া নির্দেশ দিলেন, এটা সব সময় গলায় রাখবে। আর শোনো, ওই নির্দিষ্ট পুরনো কবরটার আশেপাশে আর কখনো যাবে না। আর শোনো, ওই নির্দিষ্ট পুরনো কবরটার আশেপাশে আর কখনো যাবে না। কবরস্থানের অন্য জায়গায় কাজ করো, কিন্তু ওই সীমানায় পা দেবে না। আর মাগরিব থেকে এশার ওয়াক্ত পর্যন্ত একা কখনো কবরস্থানে থাকবে না। সে তোমাকে ডাকবে, নানা প্রলোভন দেখাবে বা ভয় দেখাবে, কিন্তু তুমি তার ডাকে সাড়া দেবে না। আলেম সাহেব সেই মুরিদকে বলে দিলেন জব্বারের বাড়িতে গিয়ে কবরস্থানের 4 কোণায় 4টে লোহার পেরেক পুঁতে দিতে, যাতে সেই অশুভ শক্তি কবরস্থান থেকে বের হয়ে গ্রামে ঢুকতে না পারে। জব্বার সেই তাবিজ নিয়ে এবং আলেম সাহেবের দোয়া নিয়ে বিদায় নিল। পরে শোনা গিয়েছিল জব্বার আর কখনো সেই লম্বা মহিলাকে দেখেনি। যদিও কবরস্থানের ওই কোণা থেকে গভীর রাতে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসতো বলে গ্রামের অনেকেই দাবি করত। সিলেটের সফর এবং ওরস শেষ করে আলেম সাহেব যখন ঢাকায় ফিরে এলেন, তখন প্রতিমধ্যে কুমিল্লার এক সম্ভ্রান্ত পরিবারের অনুরোধে তাকে যাত্রা বিরতি করতে হলো। ওই পরিবারের এক কিশোর ছেলে, যার নাম ছিল নাবিল, সে গত 3 মাস ধরে এক অদ্ভুত সমস্যায় ভুগছিল। আলেম সাহেব যখন সেই বাড়িতে পৌঁছালেন, তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। বাড়িটি বেশ আধুনিক হলেও এর চারপাশে পুরনো আমলের বিশাল সব গাছপালা ছিল। বাড়ির ড্রয়িং রুমে বসে পরিবারের কর্তাদের সাথে কথা বলছেন। এমন সময় ভেতর থেকে এক নারীর কান্নার আওয়াজ ভেসে এলো। সেটা ছিল নাবিলের। আলেম সাহেবকে নাবিলের ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরটি অন্ধকার করে রাখা হয়েছে, কারণ নাবিল আলো সহ্য করতে পারছে না। বিছানায় যে ছেলেটি শুয়েছিল তাকে দেখে আলেম সাহেবের মতো অভিজ্ঞ মানুষেরও বুকটা ছ্যাদ করে উঠল। ছেলেটি নয়, ছেলেটি জ্যান্ত কঙ্কাল শুয়ে আছে। তার চোখের কোটরে গভীর গর্ত, চামড়া হাড়ের সাথে লেপটে আছে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় ছিল তার চাহনি।
সে এক দৃষ্টিতে ছাদের ভেন্টিলেটর দিকে তাকিয়ে আছে। তার চোখের পলক পড়ছিল না। নাবিলের বাবা কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, মাস তিনেক আগেও আমার ছেলেটা সুস্থ সবল ছিল, স্কুলের ফুটবল টিমের ক্যাপ্টেন ছিল। ওর এক খুব কাছের বন্ধু ছিল, নাম ছিল রাহাত। বছরখানেক আগে রাহাত এক বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। নাবিল সেটা মেনে নিতে পারেনি। সে প্রায় বিকেলে গ্রামের কবরস্থানে গিয়ে রাহাতের কবরের পাশে বসে থাকতো। ঘন্টার পর ঘন্টা সে কথা বলতো কবরের সাথে। আমরা মানা করতাম, কিন্তু সে শুনতো না। 3 মাস আগে একদিন সে মাগরিবের পরেও কবরস্থানে ছিল। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যাচ্ছে দেখে আমরা তাকে খুঁজতে যাই। গিয়ে দেখি সে রাহাতের কবরের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমরা তাকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসি। জ্ঞান ফেরার পর থেকেই সে আর আমাদের নাবিল নেই। সে চিৎকার করে বলতে থাকে, ওকে চলে যেতে বলো, চলে যেতে বলো, ও আমাকে দেখেছে, ও আমাকে মেরে ফেলবে। হুজুর, আমরা ডাক্তার কবিরাজ সব দেখিয়েছি, কিন্তু দিন দিন ও শুকিয়ে যাচ্ছে। ও কিছু খায় না, জোর করে খাওয়ালে বমি করে দেয়। আলেম সাহেব ছেলেটির মাথার কাছে বসলেন। তিনি লক্ষ্য করলেন ছেলেটি এখনো ভেন্টিলেটরের দিকে তাকিয়ে আছে। আলেম সাহেব মৃদুস্বরে জিজ্ঞাসা করলেন, বাবা নাবিল, তুমি ওখানে কি দেখছো? নাবিল প্রথমে উত্তর দিল না। আলেম সাহেব ওনার হাতটা নাবিলের কপালে রাখলেন এবং বিড়বিড় করে কিছু দোয়া পড়লেন। দোয়ার প্রভাবে নাবিলের শরীরটা একটু শিথিল হলো। ফিসফিস করে কাঁপা কাঁপা গলায় বলল, উনি উনি ওখানেই বসে আছেন। ওনার ঘাড়টা অনেক লম্বা হয়ে নিচে নেমে এসেছে। উনি আমাকে দেখছেন। আলেম সাহেব ভেন্টিলেটর দিকে তাকালেন। সাধারণত চোখে সেখানে কিছুই দেখা যাচ্ছে না, শুধু মাকড়সার জাল আর অন্ধকার। কিন্তু আলেম সাহেব অনুভব করলেন সেখানে এক অত্যন্ত নেতিবাচক শক্তির উপস্থিতি আছে। তিনি নাবিলকে আবার জিজ্ঞাসা করলেন, সেদিন কবরস্থানে কি হয়েছিল? আমাকে সব খুলে বলো। নাবিল বলল, সেদিন মাগরিবের আজান শেষ হয়ে গিয়েছিল। আমি রাহাতের কবর থেকে উঠে আসব, তখন দেখলাম কবরের পেছনের জঙ্গল থেকে কালো বোরকা পরা একজন মহিলা বের হয়ে এলো। তার মুখ ঢাকা ছিল না, কিন্তু মুখটা ছিল কয়লার মতো কালো। তার চোখগুলো ছিল হলুদ। সে আমার পথ আটকালো। সে বলল, তুই প্রতিদিন এখানে এসে জ্ঞান জ্ঞান করিস, আমার বিশ্রামে ব্যাঘাত ঘটে। আজ তোকে আর যেতেই দেব না। তারপর সে আমাকে শূন্যে তুলে আছাড় মারলো। সে আমার বুকের উপর উঠে বসলো। তার ওজন ছিল যেন পাহাড়ের মতো। আমি জ্ঞান হারালাম। নাবিল কাঁপতে লাগলো। এখন সে সবসময় আমার সাথে থাকে। আপনারা যখন কেউ ঘরে থাকেন, সে ভেন্টিলেটর বা জানালার বাইরে বসে থাকে, আর আমি একা হলে সে কাছে চলে আসে। সে বলে সে আমাকে নিয়ে যাবে, সে আমাকে মেরে ফেলবে। আলেম সাহেব বুঝলেন এটি একটি পজেশন কেস। কবরস্থানের ওই জিনটি নাবিলের শোক এবং দুর্বল মানসিকতার সুযোগ নিয়ে তার উপর ভর করেছে, এবং যেহেতু মাগরিবের সময় তাদের পথে বাধা সৃষ্টি করেছিল, তাই সে ক্ষুব্ধ হয়েছে। আলেম সাহেব বাড়ির লোকদের বললেন, আপনারা কেউ কি এই বাড়িতে বা এই ঘরের আশেপাশে অস্বাভাবিক কোনো শব্দ শুনেছেন? নাবিলের মা বললেন, হুজুর, এই ঘরের সাথে একটা স্টোর রুম আছে। ওটা আমরা গত 5 বছর ধরে ব্যবহার করি না, তালা বন্ধ থাকে। গত কয়েক বছর রাতে ওই স্টোররুম থেকে বেশ ধূপধাপ শব্দ আসে। মনে হয় কেউ যেন ভারী ভারী কিছু আছাড় মারছে, আর মাঝে মাঝে কোন মহিলার কান্নার আওয়াজ ভেসে আসে। আলেম সাহেব বললেন, আমাকে ওই স্টোররুমটা দেখান। স্টোররুমের দরজার সামনে গিয়ে আলেম সাহেব দাঁড়ালেন। দরজার নিচে দিয়ে ঠান্ডা বাতাস বের হচ্ছিল। আলেম সাহেব বুঝতে পারলেন দিনটি নাবিলকে কষ্ট দেওয়ার ফাঁকে ফাঁকে এ অন্ধকার ঘরে বিশ্রাম নেয়। আলেম সাহেব সিদ্ধান্ত নিলেন তিনি আজ রাতেই এর ফয়সালা করবেন। তিনি বাড়ির সবাইকে অজু করে পবিত্র হয়ে নিতে বললেন এবং নাবিলের ঘরে বসতে বললেন। তিনি নিজে স্টোররুমের দরজার সামনে একটি আসন পেতে বসলেন। সাথে নিলেন এক বাটি পানি, কিছু সরিষা এবং আগরবাতি। তিনি উচ্চস্বরে তেলাওয়াত শুরু করলেন। কোরআনের আয়াতগুলোর ধ্বনি পুরো বাড়িতে গুম গুম শব্দে বাজতে লাগলো। পড়ার সাথে সাথে স্টোররুমের ভেতর থেকে বিকট শব্দ শুরু হলো। মনে হলো ভেতরে কেউ দেওয়ালগুলো ভেঙে ফেলার চেষ্টা করছে। নাবিলের ঘর থেকে নাবিলের চিৎকার শোনা গেল, ও চলে যাচ্ছে, ও রেগে গেছে, ও আমাকে মারতে আসছে। আলেম সাহেব তার গলার স্বর আরো উঁচু করলেন। তিনি জিনটিকে উদ্দেশ্য করে বললেন, তোকে আমি আল্লাহর কালামের বিড়ি দিয়ে বাঁধলাম।
তুই মাসুম বাচ্চাকে ছেড়ে চলে যাবি নাকি চলবি? স্টোররুমের ভেতর থেকে এবার স্পষ্ট নারীর কণ্ঠ ভেসে এলো। সেই কণ্ঠ মানুষের নয়, তো কোনো পশুর গর্জনের মতো। আমি যাব না, ও আমার, আমি ওকে নিয়ে যাব। আলেম সাহেব এক মুষ্টি সরিষা নিয়ে ধোয়া পরে দরজার দিকে ছুঁড়ে মারলেন। সাথে সাথে ভেতর থেকে অমানসিক আর্তনাদ শোনা গেল, জ্বলে গেল, জ্বলে গেল, আমাকে ছেড়ে দাও। আলেম সাহেব বললেন, তুই ওয়াদা কর, তুই আর কখনো এই ছেলের কাছে বা বাড়িতে আসবি না। তুই এখনই এই এলাকা ছেড়ে চলে যাবি। ভেতর থেকে কান্নার শব্দ এলো। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমাকে আর জ্বালিও না। আলেম সাহেব অনুভব করলেন বাতাসের ভারী ভাবটা কেটে যাচ্ছে। তিনি একটি লোহার পেরেক নিয়ে দরজার চৌকাঠে পুঁতে দিলেন, যেন সেই সত্তাটি আর কখনোই ঘরে ঢুকতে না পারে। তিনি ঘোষণা করলেন, আল্লাহর হুকুমে তুই আজ থেকে এখানে নিষিদ্ধ। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। আলেম সাহেব ধর্মাত্ম শরীরে উঠে দাঁড়ালেন। তিনি নাবিলের ঘরে গেলেন, দেখলেন নাবিল গভীর ঘুমে আচ্ছন্ন। তার মা বললেন, হুজুর, গত 3 মাসে ও এভাবে কখনোই ঘুমায়নি। আলেম সাহেব বললেন, আলহামদুলিল্লাহ, বিপদ কেটে গেছে। তবে ছেলেটাকে কিছুদিন সাবধানে রাখবেন। ওকে আর কখনো এই কবরস্থানে একা কিছুতেই যেতে দেবেন না। ওর শরীর এখন দুর্বল, তাই কিছুদিন ওয়াজিফা পরে ফু দিয়ে দেবেন। আলেম সাহেব এরপর 3 দিন সেই বাড়িতে ছিলেন। তিনি নাবিলকে সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। নাবিল ধীরে ধীরে খেতে শুরু করলো। তার চোখে নিজের কালি দূর হতে লাগলো। যাওয়ার সময় আলেম সাহেব স্টোররুমের দরজায় একটি কালো সুতো দিয়ে গিট দিয়ে গেলেন এবং বললেন, এই তালা যেন আর কখনোই খোলা থাকবে। লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আশা করি আপনাদের কাছে ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদেরকে জানাবেন, আর যদি না লাগে তবুও জানাবেন। আপনারা এতক্ষণ কষ্ট করে ঘটনাটি সম্পূর্ণ শুনলেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে, ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Bed. Literally. ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। পরের ঘটনায় যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল পাঠানোর অ্যাড্রেসটি হচ্ছে russell.booth.com@gmail.com। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা অডিও ক্লিপ পাঠাতে চান তারা তো জানেনই, ফোন দিয়ে রেকর্ড করে অ্যাটাচ করেই পাঠিয়ে দিতে হবে আপনার অডিও ক্লিপটি। আমরা চলে যাচ্ছি একটা অডিও ক্লিপে। আর এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিতে এবং বেল আইকনটিতে ক্লিক করতে। চলুন পরের ঘটনায় যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। যদিও বা আমরা জানি আপনি সবসময় ভালো তলেই থাকেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার ভূত FM, ভূত.com সবকিছু মিলাই আমার প্রথম এই ঘটনাটা। আমি সাকিব, আমার বাসা ঝিনাইদহ জেলা, মহেশপুর থানা, পরানপুর গ্রাম। তো যে ঘটনাটা আমার সাথে ঘটে গিয়েছে সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক। প্রথমেই আমি আমার বাড়ির বিবরণটা দিই। আমাদের বাসাটা সামনে 3টা রুমের একটা ফ্ল্যাট, মানে সামনাসামনি 2টা ফ্ল্যাট, 2টায় 3টা রুম করে, আর পাশ দিয়ে মনে করেন যে রান্নাঘর, ওয়াশরুম দিয়ে ঘেরা আর কি। সো
আহ, আমি বা আমার ভাইয়া দুইজনই বাসার বাইরে থাকি। আমি পড়াশোনার কাজে, আমার ভাইয়া চাকরির কাজে বাইরে থাকে। সো আমাদের একটা রুম খালি পড়ে থাকে। রুমের ভিতরে সোফা আছে, ফ্রিজ আছে, আর আমার আব্বু ও আমার চাচার মোটরসাইকেল রাখা থাকে। তাছাড়া যখন আমি বাসায় যাই তখন আমি ওই রুমে ঘুমাই, আর যখন ভাইয়া বাসায় যাই তখন ভাইয়া ওই রুমে ঘুমাই। তাছাড়া রুমটা একা মানে মানে পড়ে থাকে আর কি, খালি পড়ে থাকে। আমার আব্বু আম্মু অন্য রুমে ঘুমায় আর কি। তো আগে দেখতাম যখন বাসায় দুই ভাই থাকতাম, দেখতাম আমার ভাইয়া রাত্রে চিল্লায় উঠতো। তো আহ, মা ঘুম ভাঙতো, আমাদের সবাই ঘুম ভেঙে যেত, চাচারা উঠতো কি হয়েছে কি হয়েছে। ও রুম থেকে বেরিয়ে এসে ওর গাটা ঘামা, ও কিছু বলতে পারতো না, পরে আবার ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় পড়তো। তো এটা অতটা আমরা মাথায় নিতাম না। আর ভাইয়া যখন আসতো তখন আমি আব্বুদের সাথে থাকতাম, আব্বুদের রুমে। তো আমার আব্বু নিতান্তই বলতো যে ও রাত্রে 1টা 2টা পর্যন্ত বাইরে থাকে, এই জন্য হয়তো ওই আহ, হুট করে হয়তো একটু ভয় পেয়ে গেছে, না অতটা আমলে নিত না আর কি। যাই হোক, তো ভাইয়া মানে বেশি বাসায় আসতো না, ওই 4 মাস 5 মাস পর পর বাসায় আসতো, 10-12 দিন করে বাসায় থাকতো আর কি, ছুটতে, এরকম আর কি। সো এগুলো যখন কেউ আমলে নিত না, আমলে নেওয়া হয় তখন যখন ব্যাপারগুলো আমার সাথে ঘটে। তো একদিন আমিও বাসায় গেলে, আমার বাসায় আমার বন্ধু ভাইয়ারা, স্বাস্থ্য ভাইয়ারা আসে, ওদের সাথে আড্ডা দিতে দিতে তাও আপনার 12টা 1টা বেজে যায়, তখন রুমে এসে ঘুমায়। তো একদিন এক রাতে আমরা একটা পিকনিক করছিলাম প্রাইমারি স্কুলে। পিকনিক টিকনিক শেষ করে মন করেন যে যার বাসায় চলে যায়, আমিও আমার বাসায় হাত মুখ দিয়ে রুমে শোয়ার জন্য চলে যাই। তো রুমে যে রুম লক করে মানে ঘুমাতে যাব, তো ঘুমানোর আগে সবার যেরকম মন করেন একটা ব্যাড হ্যাবিট আছে ফোন চালানো, আমিও তার বাইরে নই, ফোন চালাতে থাকি। তো একটা পর্যায়ে এসে ফোনটা আমার মুখের উপর পড়া শুরু করে, মানে ঘুমের একটা ভাব চলে এসেছে। তখন আমার ফোনটা মন করেন যে আহ, মানে ঘুমাই গেছে আর কি, খেয়াল নাই অতটা। তো সম্ভবত কারেন্ট ছিল না, তো আমি ঘুমিয়ে রয়েছি। আমাদের বক্স খাট তো অনেক বড়, ঘুমাইতে ঘুমাইতে এক আমার কর্নারে চলে গেছে আর কি। তো মানে যখন ব্যাপারটা আমার সাথে ঘটে তখন আমি বুঝলাম আমি খাটের এক কর্নারে আছি, মানে এক সাইডে আর কি। তো ঘুমানো হুট করে কারেন্ট নাই, মানে কি একটা ইয়েতে আমার মানে শুয়ে রয়েছে, এমন হয় না বিকালের একটা বা ভাত মানে দুপুরে ভাত খাওয়ার পরে একটা ভাত ঘুম দিলে যেমন হয় না যে আপনি ঘুমায়ে আছেন, কিন্তু আপনার ওঠার কোনো ক্ষমতা নাই বা চোখ মেলতেও পারছে না, কিন্তু আপনি আশেপাশে বুঝতে পারছেন কি হচ্ছে না হচ্ছে। সরি রাসেল ভাইয়া, আমার মানে আমি রাত্রে ভয়েস রেকর্ডটা করতেছি, তো আমার বাসার পাশে কুকুরে ডাকাডাকি করতেছে। সো আমরা যেখানে ছিলাম আর কি। তো ওই ঘুমটা এমনই হয় যে আপনি চোখ খুলতে পারছেন না, বা হচ্ছে আপনি আহ, আহ, উঠতেও পারছেন না, কিন্তু বুঝতে পারছেন আশেপাশে আপনার সাথে কি ঘটে যাচ্ছে বা কি হচ্ছে, কারো কথা মতো সবকিছু আপনি শুনতে পাচ্ছেন। তো এমন হয়েছে আবার, তো আমি শুয়ে রয়েছি, মানে বলে রাখা ভালো যে রাসেল ভাই, আমি যখন দুপুরে ঘুমাই তখন খাটে মানে আমার আব্বু আমার পাশে এসে শুয়ে থাকে, আবার মা এসেও পাশে শুয়ে থাকে, ছোট আমার চাচাতো বোন আছে। তো ভাইয়া মানে আমার আম্মা এসেও পাশে শুয়ে থাকতো, শুয়ে পড়তো বা বসতো খাটে, আমি পাশে ঘুমাই থাকতাম। আমার চাচাতো ছোট বোনেরাও আছে, ওরাও এসে খেলা খেলতে খেলতে এসে পাশে শুয়ে থাকতো, আমার ফোনটা নিয়ে চালাতো। তো হুট করে আমি শুয়ে রয়েছি আপনার হচ্ছে যে ডান হাতের দিকে, মানে ডান হাতে দিকে মানে কাত হয়ে আমি শুয়ে আছি। তো হঠাৎ করে মনে হলো মানে বক্স খাট তো, কেউ যদি বসে তাহলে একটা শব্দ হয়, মানে দেবে যাওয়ার একটা শব্দ আসে আর কি। তো মনে হলো যে কেউ একজন আমার মানে আসলো খাটে, এসে মনে করেন শুয়ে পড়লো। তো আমি মনে করছি এখন হয়তো মানে আমার মনে হচ্ছে দুপুর বেলা আমি এসে ঘুমাইছি। তো আবার আমার মনে হচ্ছে আমার আব্বু এসে ঘুমালো, কারণ আব্বু যেরকম নিঃশ্বাস ছাড়ে বা আব্বুর যে মনে গাটা ঘেমে যায়, প্রত্যেকটা মানুষের গায়ে ঘ্রাণ থাকে না, সেমন
আমি মনে করছি আব্বু এসে মনে হয় হচ্ছে বাজার থেকে বাড়ি আসছে, এসে মনে হয় আমার পাশে এসে রেস্ট নিচ্ছে। তো আমার হুট করে তখনই আমি কিন্তু ঘুমানো অবস্থায়, মানে চোখ মুখ মানে মেলাইনি, এমনিতেই মনে মনে ভাবতেছি, ঘুম আমার ভেঙে গেছে তখন, কিন্তু তাও চোখ মেলাইনি। তারপরে আমার এক মনে হচ্ছে, আল্লাহ আমি তো এখন দুপুরের ঘুম হচ্ছে না, আমি তো হচ্ছে যে পিকনিক করে এসে রাত্রে বাসায় এসে ঘরে ঘুমোচ্ছি। পরে আমি বুঝছি আমি তো দরজা লক করে রাখছি, আব্বু আসবে কিভাবে। তো আমি একটু ভয় ভয় করতেছি না, ওই সময় আমি অতটা ভয় পাই নাই। তো আমি একটু গলা এরম ঝাড়া মেরে এই পাশে কাত হলাম, আমি দেখি যে কেউ নেই, মানে হাত দিয়ে কেউ নেই। ফোনটা খুঁজতেছি আমি বাম হাত দিয়ে, ফোনে বারবার পাওয়ার বাটন অন করতেছি, বুঝতে পারলাম না ফোন মানে বন্ধ হয়ে গিয়েছে। পরে আমি উঠে বসলাম খাটের পরে। উঠে বসার পরে আমি হচ্ছে যে উঠে বসেছি পা ঝুলিয়ে, এখন আমার সামনে রয়েছে মনে করেন 2টা মোটরসাইকেল। মোটরসাইকেল এমন, এখন আমার মনে হচ্ছে যে মানে সামনে 2টো মোটরসাইকেল, আমার মনে হচ্ছে আমি যদি এই রুম থেকে বেরিয়ে যেতে পারি তাহলে হয়তো আমি বেঁচে যাবো, এমনটা মানে এমনটা ফিল হচ্ছে আমার ভিতরে। পরে আমি বুঝতে পারছি আমার পাশে কেউ আছে, মানে আমি পাশে কারো মানে মানে কোনো কিছু আমার পাশে এক্সিস্ট করতেছে, এটা আমি বুঝতে পারছি। পরে আমার ঘাড়ের পেছনে খালি গায়ে ইসলাম নিঃশ্বাস পড়তেছে, এমন করে নিঃশ্বাস পড়তেছে আমার ঘাড়ের। তো আমার গাটা পুরো ভারী হয়ে যাচ্ছে। তো আমি 2-3 বার করে মা মা করে চিৎকার করলাম। তো যখনই মা মা করে চিৎকার করতেছি তখনই আস্তে আস্তে এই যে গম্ভীর ভাবটা এটা কেটে যাচ্ছে। তো মনে হচ্ছে যে আমি এই রুম থেকে বেরোতে পারলে বাঁচি। তো আমি রুম থেকে মা আমাকে 2-3 বার চিৎকার করে তখন কারেন্ট চলে আসলো। কারেন্ট চলে আসলে আপনার হচ্ছে যে আমি শুয়ে পড়লাম, শুয়ে পড়ে ফোনটা চার্জে ঢুকায় শুয়ে পড়লাম। আমি মনে করছি কি জিনিসটা কি আমি দেখবো, মানে একটা আমার কিউরিওসিটি জেগে গেছে। পরে ওই যে কারেন্ট ছিল না, গাটা ঘামছে, পরে যেই আমি বালিশ মাথা দিয়েছি পরের দিনকে আমি 12টার সময় টের পাইছি। ওই দিনকে সকালে উঠে আমি 12টার সময় উঠে দেখি যে আমার আম্মা মানে রান্নাঘরের ওখানে ওই যে এঁচোড় আছে কাঁঠাল, তো ওই এঁচোড় রান্না করবে বলে ওইটা আমার কাকি, আমার কাকা আর আমার মা হচ্ছে যে সিধে কাকা, ওনারা ওইটা বাঁচতেছে, মানে কাটাকাটি করতেছে। আর আমার আব্বু আমাদের হচ্ছে যে বারান্দায় বসে আছে। তো আমি এসে আমার কাকার সাথে, আমার হচ্ছে কাকির সাথে বলতেছি, আমার কাকা আর কাকি আমার পাশের রুমেই থাকে। তো বলতেছে কাকা এইরকম এরকম, ভাই যে ভয়টাই করতে আসলে তো এরকম সমস্যা আছে। তো একটা পর্যায়ে দেখলাম যে আমার কাকি আর কাকা সান্ত্বনা দিচ্ছে আমারে। তো ওই সান্ত্বনা দেওয়ার পর আমার মার ভিতরে একটা গম্ভীর ভাব দেখলাম। আব্বু দেখি যে দূর থেকে মানে খুব খেয়াল করে শুনতেছে আমার কথা। তো যখনই আমার কাকা আর কাকির আমার সান্ত্বনা দেওয়ার ব্যাপারটা দেখলাম তখনই আমি বুঝে ফেললাম যে কিছু না কিছু একটা আছে। তো তারপরে আমি ওই দিনকে রাত্রে আবার আমাদের 12টার দিকে 12:30টার দিকে রুমে আসছি। এসে মনে করেন যে আমি আবার ঘুমাই পড়ছি, মানে ওইভাবে আর কি, ফোন টোন চালাইতে ঘুমাই পড়ছি আর কি। ঘুমাই পড়ছি হঠাৎ করে আমি মন করে একটা স্বপ্ন দেখছি, মনে নেই, হট করে মন করে যে মুখ চাপাই ধরে না যেমন, তেমন একটা মুখ চাপাই ধরে। তো আমি উঠে পড়ছি ঘুম থেকে উঠে আমি মনে করেন ওই রুমের ভিতরে আমি থাকতে পারছি না। আমি হুট করে মনে করেন যে হেই হেই করে যেরকম মনে হচ্ছে যে এই যে আপনি আশেপাশে কুকুর চলে আসলে, ছাগল চলে আসলে খেদায় না, আমি এরকম খেদাচ্ছি না, আমি নিজের থেকে, মানে আমি নিজে বের করতেছি না, আমার ভিতর থেকে এগুলো বেরিয়ে আসছে, হেই হেই সর এমন। তো তারপরে আমি জোরে জোরে মা বলে চিৎকার দিচ্ছি, এবার আমি মনে করছি যা হয়ে যাক আমি রুম থেকে বেরোতে। আমি দৌড়াতে যেয়ে মোটরসাইকেল হ্যান্ডেলে আমার মাজায় ব্যথা পেলাম। পরে দরজাটা খুলে আমি হাত নিয়ে যে কাকা কাকা করে দরজা বাড়াচ্ছে, আর আমার মা দেখছে কোরআন শরীফ পড়তেছে। আমার মার মেয়ে একবার ডাকিছে, আমার মা একবারে উত্তর নিয়ে মানে কোরআন শরীফটা রুকুতে থুয়ে, মা পরে এসে বলবো, রুকুতে থুয়ে আমার কাছে আসলো। এসে আমার সেজাকে উঠে পড়ছে, মা আসলো। তার মা এসে আমার কি হয়েছে বলে আমার মা দেখলাম মানে গাটা ঝাড়িয়ে দিল। পরে আলাপ লাগলাম, বলছে আমার হাতে এই হয়েছে, আমার ঘুম ভেঙে গেছে, গতদিন কেউ এরকম হয়েছে। পরে আমার মা আমার গাটা ঝাড়িয়ে দিল। পরে আমার মা রুমের ভিতরে এসে বলতেছে তুই আমার ছেলে জ্বালাচ্ছে। আমার মা এমনিতেই কথা বলতেছে, তুই আমার ছেলে জ্বালাচ্ছিস কেন, আমার ছেলে কি করেছে, তুই থাকবি তোর জায়গায়, আমার ছেলের থাকতে দেবো, কয়েকদিনের জন্য বাসায় এসছে। তো
তো এরম বলার পরে আমার মা একদম মনে করেন যে ইয়ে পর্যন্ত মানে সকাল পর্যন্ত আমার সাথে বসেই থাকলো, আর আমি গল্প করছিলাম, কাকা যে ঘুমাই, কাকাও বসেছিল। পরবর্তী যে বলছে যে আমার সকালে বাজারে যেতে হবে, আমি একটু ঘুমাই। মা বললো তুই যা, আমি বসে আছি। পরে আমি সকাল হয়ে গেলে মাও চলে গেলাম, তখন একটু ঘুমালাম। পরে এই চলে গেল এই ঘটনা। এই ঘটনা অনেকদিন পর আমি যখন আমি মেসে চলে আসি, মেসে এসে যখন মনে করেন যে 5-7 দিন মেবি আমার চলে যায় এইভাবে। পরে আমার রুমমেট, আমার বন্ধু ইমন, ও থাকে আমার কাছে। তো কি কোনো কারণে বাসায় গেছিল। বাসায় যাওয়ার ফলে আমি একা ছিলাম। আমি এমনিতেও মেসে মনে করেন একা থাকি, কোনো সমস্যা হয় না। তো আমার খাটটা সেমি ডাবল, আমাদের খাট দুটো পাশাপাশি, আর মাথার গোড়ায় মনে করেন 2টা টেবিল, আর সামনের দিকে ফাঁকা। তো আমার বন্ধু চলে গেছে, তো আমি মেসে ঘুমায় আছি। এবার মনে হলো যে আমার হচ্ছে যে বন্ধুর খাটের থেকে কেউ একজন উঠলো। ওর খাট আবার মানে মানে মেসের খাটগুলো অ্যাজ ইউজুয়ালি কেমন হয় যে একটু নড়বড় করে, শব্দ হয়, ক্যাচকুচ। সো মনে হলো যে শুয়ে আছি, আমার খাটটা আবার সেমি ডাবল। মেসে এমনি সিঙ্গেল খাট হয়, কিন্তু আমারটা একটু সেমি ডাবল, দুইজন অনায়াসে শোয়া যায়। তো মনে হলো যে আমার বন্ধুর খাটের থেকে কেউ একজন উঠে এসে আস্তে আস্তে আমার পার গোড়া এসে আমার পাশে শুয়ে পড়ে। আমি কিন্তু 6 ফিট 2 রাসেল ভাইয়া উচ্চতা আর কি। তো আমার মনে হলো যে যে আমার পাশে মানে শুয়ে পড়লো, সে আমার থেকেও বড়। মানে আমি তো 6 ফুট 2, আমার থেকেও লম্বাই বড়। আস্তে আস্তে সে আমার মনে করেন নিজে জড়িয়ে নিচ্ছে। যখনই আমার জড়িয়ে ফেললো, তখন আমার কিন্তু পুরো জ্ঞান, মনে করেন যে আমি পুরো সজাগ। আমার যখন জড়িয়ে ফেলেছে, তো অটোমেটিক আল্লাহর কি রহমান, আমার আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ এইগুলো মুখের ভিতর অটোমেটিক চলে আসলো। তো এইগুলো আসার পরে মনে করেন যে আমার পুরো মানে আল্লাহর রহমতে আমি পুরো মনে করে ফ্রি হয়ে গেলাম। ফ্রি হওয়ার পরে ফোনটা সাথে সাথে নিয়ে পরে মনে করেন যে আমি হচ্ছে যে বাকারা সূরা চালু করে মনে করেন যে থুয়ে দিলাম। আমার আম্মু মাঝে মাঝে আমার মা বলতো যে রুমে যখন একা থাকবি তখন সূরা বাকারা, সূরা মুলক এইগুলো আর রহমান এইগুলো চালু করে রাখবি বা শুনবি, ভালো হবে এই জন্য। তো ফ্রি হয়ে গেলাম। পরে আমি মায়ের কাছে সকালে ফোন দিলাম, মা এরকম। মা বলতেছে তুই নামাজ পড়িস, তো নামাজ কি ছেড়ে দিছিস? আমি বলছি মা নামাজ ওই 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করে হয়, 5 ওয়াক্ত হয় না। বলছে 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করো, আমিও দোয়া করছি, কিছু হবে না। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। প্রিয় ভিউয়ার, যারা ভৌতিক গল্প পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আপনি সবসময় ভালোর দলই থাকেন। তো রাসেল ভাই, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, সেই ঘটনাটি প্রায় 25 থেকে 30 বছর আগে আমার এক ক্লোজ বড় ভাইয়ের সাথে ঘটছে, এবং তার মুখ থেকেই আমি ঘটনাটি শুনছি। তো পেশায় সে একজন ড্রাইভার, আমি একদিন তার গাড়িতে যাচ্ছিলাম, তখন সেই ঘটনাটি আমার কাছে শেয়ার করে। তো রাসেল ভাই, ঘটনাটি শুরু করার আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নেই। তো আমি মোহাম্মদ সুজন, আমার বাসা বরিশাল উজিরপুর থানায়। তো ঘটনাটি সে যেভাবে বলছে আমি ঠিক তার মতো করেই আপনাদের কাছে শেয়ার করব। তো আর কথা না বাড়িয়ে সে যেভাবে বলছে আমি তার মতো করে ঘটনাটি শেয়ার করি। তো আমি আমার বাড়ি থেকে প্রায় 1/2 কিলো দূরে কিছু সবজি চাষ করতাম। তো যেখানে আমি সবজি চাষ করতাম ওই জায়গাটার নাম হলো কাফলা বাগান নামে এলাকায় পরিচিত। তো জায়গাটার নাম হলো কাফলা বাগান। তো আমি কাজবাজ শেষ করে প্রায় আপনার 11টা বা 12টার দিকে ওই সবজি বাগানে সবজি গাছগুলো দেখতে যাবো, কারণ ওখানে প্রায় দেখা যায় ইঁদুরে সবজি গাছগুলো কাইটে ফেলতো। তো আমি দেখতে চাইছিলাম যে এখানে কি অবস্থা এখন সবজি গাছগুলোর। তো আমি ওই টাইমে জাস্ট রওনা দিলাম একটা হারিকেন এবং একটা লাইট নিয়ে। তো আগেকার দিনে আপনার ওই ঘেরি ভাঙা লাইট ছিল, লাল এক পদের ঘেরি ভাঙা লাইট ছিল। তো একটা লাইট নিলাম এবং হারিকেন নিলাম। হারিকেন নিয়ে আমি জাস্ট ওই হারিকেনের আলোতে হাঁটতেছিলাম। তো যখন আমি ওই কাফলা বাগানের কাছাকাছি আসলাম, তখন দেখলাম একটা বড় একটা বিড়াল, সাদা একটা বিড়াল আমাকে দেখে জাস্ট ঘুরতেছে। তো আমি মনে মনে ভাবলাম এরকম একটা জায়গায় এখন বিড়াল কই থেকে আসলো। তারপর আমি তেমন কিছু মনে করলাম না, আমি আমার ওই সবজি বাগানের দিকে চলে গেলাম, ওই কাফলা বাগানে জাস্ট চলে গেলাম। চলে যাওয়ার পর আমি দেখতেছি বড় একটা গরু, অনেক বড় একটা গরু, আপনার এখনকার বাজারে প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা দাম হবে, এত বড় একটা গরু ওইখানে। তো আমাদের পুরো গ্রামে এত বড় একটা গরু ছিল না, বাট ওইখানে এত বড় একটা গরু কই থেকে আসলো? আর এই টাইমে তো গরু থাকারও কথা না। তো আমি মনে মনে ভাবলাম যে এটা আসলে কি গরু নাকি অন্য কিছু। তার গরুটার মুভমেন্টও ছিল অন্যরকম, সাধারণ কোনো গরুর মতো ছিল না। তো তখন আমি ভাবলাম যে একটা লাঠি ভাঙি। আমি ওই কাফলা বাগান থেকে, ওখানে অনেকগুলো কাফলা গাছ ছিল, ওই কাফলা গাছ থেকে একটা ডাল ভাঙলাম। ডাল ভাঙার পর আমি গরুটার উপর জাস্ট একটা বাড়ি দিলাম। বাড়িটা দেওয়ার পর ইনস্ট্যান্ট গরুটা বাতাসের বেগে সামনের দিকে আগাই গেল।
মানে আমি বাড়িটা দেওয়ার সাথে সাথে আগাই গেল, গরুটার গায়ে আমি বাড়ি লাগাইতে পারলাম না। তারপর আমি আবারও গরুটার গায়ে বাড়ি দিলাম, বাট লাগলো না, আবারও সামনের দিকে আগাই গেল। মানে সাধারণ কোনো গরু কিন্তু এত দ্রুত মুভ করতে পারবে না। আর আমারও কিন্তু সাহস ছিল মেলা, আমার ওই ভয় ডর কম ছিল, কারণ আমি রাত বিরাত গাড়ি চালাইতাম। তখন ওই আপনার ছিল বেবি ট্যাক্সি, হয়তো বা নাম শুনছেন আপনারা, তো ওই বেবি ট্যাক্সি চালাইতাম। তো ওই রাত বিরাতে চালাইতাম, অতটা ভয় পাইতাম না। তারপর আমি আবারও গরুর উপর বাড়ি দিলাম। বাড়ি দেওয়ার পর দেখতেছি না গরুটার গায়ে আমি বাড়ি লাগাইতে পারতেছি না। তো এরকম করতে করতে প্রায় 5-6টা বাড়ি দিছি, বাট আমি একটা বাড়িও গরুটাকে লাগাইতে পারিনি, এবং বাড়ি দেওয়ার সাথে সাথেও সামনের দিক আগাই যেতেছে। তো ওই কাপলো বাগানে আবার আপনার 2-3টা তাল গাছ ছিল। তো এরকম বাড়ি দিয়ে দিতে একটা তাল গাছের গোড়ায় গরুটা প্রায় আইসা পড়ছে। তখন আমি আবারও যখন বাড়িটা দিলাম, তো ইনস্ট্যান্ট দেখলাম বাড়িটা দেওয়ার সাথে সাথে একদম এক লাফ দিয়ে ওই তাল গাছের উপর গরুটা উঠে গেছে। তো ওইটা দেখার পর আমি একদম রীতিমতো মানে আহাম্মক হয়েছে, জিনিসটা আমার সামনে কি হইলো আর কি। একটা গরু লাফ দিয়ে তাল গাছের মাথায় উঠে গেছে, একটা তাল গাছ কিন্তু মেলা বড় হয়। তারপর কি করলাম, ওইখানে আমি আর দাঁড়াইলাম না, আমি জাস্ট ওই লাইটটাও জ্বালাইলাম। তারপর ওই হারিকেনের পাওয়ারটাও আমি বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পর ভাবলাম যে এখানে এখন বিপজ্জনক কিছু একটা ঘটতে পারে। তো ওই আমার ওই কাফলো বাগান থেকে প্রায় আপনার 300-400 মিটার দূরে হবে এরকম একটা জায়গায় আমার এক ভাই ছিল, নাম ছিল কালু। তো ওই কালুকে আমি দৌড় দিয়ে গিয়ে ডাক দিলাম। তারপর ওই কালু বের হলো যে কি হয়েছে এত রাতে ডাকো গান। পরে বললাম যে এই ঘটনা, আমি আবার ওই সবজি গাছ দেখতে গেছিলাম কাপলো বাগানে, তো এই ঘটনা একটা গরু আমার সামনে দিয়ে লাফ দিয়ে তাল গাছের উপর উঠে গেছে। পরে ওই কালু ভাই বললো যে আসলে এরকম তো ঘটনা ওখানে প্রায়ই হয়, তাই তুই এত রাত্রে এখানে কেন আইছো? পরে বললাম যে আমি তো আর বুঝতে পারিনি, আর আমি তো এগুলো ভয় পাইতাম না, বাট আজকে আমার সামনে পড়ে গেল এই অবস্থা। পরবর্তীতে ওই কালু ভাই এবং তার ওয়াইফ আমাকে ওই কাফলা বাগান পর্যন্ত আইসা আগাই দেয়। আগাই দেওয়ার পর তারপর আমি বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পর ওই টাইমে আবার আমি বিয়ে শাদী করি নাই, তখন আমি ওই আমার মাকে ঘটনাটি বলি। ঘটনাটা বলার পর সে তখন ওই হুজুরের কাছ থেকে পানি টেনে এনে আমার খাওয়াইলো। তারপর আমার সাথে আর তেমন কিছু ঘটে নাই। তো রাসেল ভাই আমার ওই পরিচিত ভাইটি আমার কাছে যেভাবে তার ঘটনাটি শেয়ার করছে, ঠিক সেইভাবে আমি চেষ্টা করছি আপনাদের কাছে শেয়ার করার।